তাহলে অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আমাদের সমস্যা আমরা কতটা অর্থাৎ শিক্ষাটা কতটা রিটেনশন করতে পারছি, নিতে পারছি। টিচার যে পড়াচ্ছে সে পড়াটা কতটা শিক্ষার্থী নিতে পারছে। যদি আমরা দেখি একটা পিরামিড দেখি, যেটা হচ্ছে টিচিং এর যে পিরামিড, মেথড অফ টিচিং, তার যদি আমরা একটা পিরামিড দেখি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু সেখানে দেখতে পাবো যেটা হচ্ছে ন্যাশনাল ট্রেনিং ল্যাবরেটরি, এইটার গবেষণা করে পাওয়া যায়। সেখানে আমরা দেখতে পাই যে লেকচার মেথডের মধ্য দিয়ে যদি টিচার যদি শুধু লেকচার মেথডের মধ্য দিয়ে যদি পড়ায়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা 5% আয়ত্ত করতে পারছে বা নিতে পারছে। কিন্তু যদি রিডিং, শুধু তুমি একটা কোনো বিষয় শুধু পড়ো, শুধু মানে রিডিং পড়ে তুমি সেটা নিতে পারছো 10%। অডিও ভিজুয়াল মেথডের মাধ্যমে যদি পড়ানো হয় তাহলে শিক্ষার্থীরা নিতে পারছে 20%। ডেমনস্ট্রেশন মেথডের মাধ্যমে যদি পড়ানো হয় নিতে পারছে 30%। যদি গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে পড়ানো হয় শিক্ষার্থীরা নিতে পারছে 50%। প্র্যাকটিস বাই ডুইং এই মারফত যদি পড়ানো হয় নিতে পারছে 75%। আর আদার টিচিং মেথড, তাহলে ভাই বলে দিন না ওই পার্সেন্টেজ গুলো। পার্সেন্টেজ গুলো লেকচার মেথডের মাধ্যমে 5%। আমার মনে হয় তুমি এটা আমাদের টোটাল বলার শেষে যদি তুমি যদি প্রশ্ন করো, আমার মনে হয় বলতে তোমাদের সুবিধা হবে। কারণ তা নাহলে আমি একটা লং মানে লেন্দি ভাবে, অর্থাৎ তোমাদের টোটাল ওভারঅল ভাবে আমি একটা কমপ্লিট করার প্ল্যানিং তৈরি করেছি, যাতে তোমাদের পরবর্তীকালে নেট সেটের এই পেডাগজির জায়গায় যাতে কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে সেটা আমি রানিং তোমাদের করে কাছে দেন, তাহলে। লাস্ট লাস্টে কোশ্চেন করো। হ্যাঁ, বলো বলো। বলছিলাম লাস্টে যেগুলো আমাদের অসুবিধা থাকবে সেগুলো আমরা বলবো, আপনি বলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে পেডাগজি কনসেপ্টটা মোটামুটি ভাবে আমরা একটা জিনিস জানতে পারি যে পেডাগজিটা কি। এইবার বর্তমান সময়ে যেটা আমরা বললাম টিচার ভূমিকা, কোচের ভূমিকা, অর্থাৎ যেটা বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে পেডাগজি যে কনসেপ্টটা কারেন্ট অর্থাৎ রিসেন্ট ট্রেন্ড, যেটা যেখানে মানে অনেক স্টুডেন্টরা আমাকে প্রায় বলে থাকেন যে ক্রিটিক্যাল পেডাগজি। তাহলে আমরা পেডাগজি কিন্তু দেখলাম। তাহলে পেডাগজি আমরা যদি দেখি প্রাচীন কাল থেকে মধ্যযুগ থেকে আরম্ভ করে আমরা বর্তমান সময় পর্যন্ত, আধুনিক যুগ এবং বর্তমান সময় পর্যন্ত পেডাগজি কনসেপ্টটা কেমন এসছে সেটা কিন্তু আমরা দেখি। কিন্তু এখন বর্তমান সময়ে যে জিনিসটা অর্থাৎ কোচের ভূমিকা পালন করবে টিচার, তাহলে এখানে পেডাগজির কনসেপ্টটা কেমন? সেখানে বলা হচ্ছে পেডাগজি ক্ষেত্রে বলা যায় ক্রিটিক্যাল পেডাগজি, যেটা অনেক স্টুডেন্টরা বলে থাকছে। আমাকে জিজ্ঞাসা করেছে ক্রিটিক্যাল পেডাগজি কি, ক্রিটিক্যাল ব্যাপারটা এই জায়গাটা ক্রিটিক্যাল পেডাগজি, পেডাগজিটার কনসেপ্টটা কি। দেখো, এটা বলতে গিয়ে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সব থেকে এই ক্রিটিক্যাল পেডাগজি যেটাকে বলছে রিসেন্ট ট্রেন্ড পেডাগজি। এই রিসেন্ট ট্রেন্ড পেডাগজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্মস। কেন? এই ক্রিটিক্যাল পেডাগজির যিনি প্রবক্তা তিনি হচ্ছেন পাউলো ফ্রেয়ার। কেউ বলে থাকেন পাউলো ফেরিও বলে থাকেন, কেউ পাউলো ফ্রেয়ারও বলে থাকেন। তাহলে এই ক্রিটিক্যাল পেডাগজি কিন্তু প্রবক্তা হচ্ছে কে? অ্যাকচুয়ালি পাউলো ফ্রেয়ার। অর্থাৎ বর্তমান সময়ে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেডাগজি ইম্পর্টেন্ট বিষয় বা টপিক আমরা বলতে পারি। তাহলে ক্রিটিক্যাল পেডাগজি মিন্স কি?
এটা জানতে একটু আমাদের জানতে হবে পাউলো ফ্রিরে কেন এই ক্রিটিক্যাল পেডাগজিটাকে কথা ভেবেছিলেন বা কিভাবে ভেবেছিলেন, একটু কনসেপ্ট তোমাদেরকে জানতে হবে। পাউলো ফ্রিরে ছিলেন একজন ব্রাজিলের শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ। কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন একটি ব্রাজিলের একটি খুব দরিদ্র পরিবারে, দরিদ্র শ্রমিক পরিবারে। তিনি জন্মের পর থেকে তাকে জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য যুদ্ধ করে চলতে হয়েছে। অর্থাৎ তাকে, তার জৈবিক চাহিদাটি ছিল, আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের সর্বপ্রথম চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা, তারপরে আমরা খুঁজি কি বাসস্থানের চাহিদা, তারপর তো শিক্ষার চাহিদা। তা যে ওই ব্যক্তিটি অর্থাৎ পাউলফ্রিয়ার তার জন্মের পর থেকে কিন্তু যে জৈবিক চাহিদাটাই তার মধ্যে সেইভাবে পূরণ হয়নি। তার জন্য তাকে জীবন সংগ্রামে বেঁচে থাকতে জন্য খাদ্যের অন্বেষণ করতে হয়েছিল। এবং এই খাদ্যের অন্বেষণ করতে গিয়ে তিনি বুঝেছিলেন এইভাবে বেঁচে থাকাটা খুব ক্রিটিক্যাল, খুব কষ্টদায়ক। অর্থাৎ এই জীবন সংগ্রামে বেঁচে থাকতে গেলে একমাত্র পথই হলো শিক্ষা। তখন তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু খুব মজার একটি বিষয়, সেই সময়ে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হচ্ছে ব্যাংকিং এডুকেশন সিস্টেম। তোমরা কিন্তু পড়ে থাকবে বা পরবর্তীকালে তোমরা যদি যারা নেট সেট পড়ছো বা মাস্টার্সে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো তারা পড়বে, বা যারা বিএড পড়ছো তারাও এই জায়গাগুলো পড়বে। ব্যাংকিং এডুকেশন সিস্টেম, তাহলে ব্যাংকিং এডুকেশন সিস্টেমটা কি সেটা আমাকে জানা দরকার। ব্যাংকিং এডুকেশনে কি হয়, যেমন গ্রাহক টাকা রাখতে যায় কোথায়, ব্যাংকে, সেম ভাবে এই ব্যাংকিং এডুকেশন সিস্টেমে কিন্তু কি করে, শিক্ষক জ্ঞান দিচ্ছে কাকে, অর্থাৎ নলেজ দান করছে শিক্ষার্থীর কাছে, এবং শিক্ষার্থী সেইটা সঞ্চয় করছে। ব্যাংক ডিপোজিট যেমন আমরা করে থাকি, শিক্ষার্থী তেমনি ভাবে জ্ঞান বা বিষয়বস্তু তাকে সঞ্চয় করে রাখছে। কিন্তু এই সিস্টেমে শিক্ষকই প্রধান, শিক্ষক যেভাবে দেবে শিক্ষার্থী সেইভাবে নেবে। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার্থী নিজস্বতার কোনো পরিচয় দাম ছিল না, অর্থাৎ শিক্ষার্থীর স্বাধীনতা ছিল না। অর্থাৎ শিক্ষক যে পরিমাণে জ্ঞান দেবেন শিক্ষার্থী সেই পরিমাণে জ্ঞান নেবে। অর্থাৎ এখানে শিক্ষকই প্রধান ছিল, শিক্ষককেই প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু শিক্ষার্থীকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল বা দেওয়া হয় না। এই যে সিস্টেম, এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমটাকে বলা হচ্ছে ব্যাংকিং এডুকেশন সিস্টেম। তা পাউলো ফ্রিরের সময়, ঠিক সেই সময় ব্রাজিলে এই ব্যাংকিং এডুকেশন সিস্টেম ছিল, যেটা অধিকাংশ উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষের হাতে এই সিস্টেম। ফলে এরা কিন্তু এই যে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষরা যারা এই উচ্চ পদে রয়েছে, তারা কিন্তু যে এডুকেশন সিস্টেমটাকে করছে, তারা কিন্তু সম্পূর্ণ সেখানে শিক্ষার্থীর চাহিদা আগ্রহকে গুরুত্ব দেওয়া হতো না, শিক্ষার্থীর জৈবিক নিডসটাকে গুরুত্ব দেওয়া হতো না। তাদের নতুন করে একটা শিক্ষা সিস্টেম, একটা ডিজাইন তৈরি করেছিল, এবং সেইভাবেই সেই সিস্টেমটাকে সাধারণ মানুষ সেটাকে মেনে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু পাউলো ফ্রিরের এই যে শিক্ষা সিস্টেম যেটা চলছে, এই শিক্ষা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আর এই প্রতিবাদ জানানোর জন্য একসময় কিন্তু তাকে শাসক গোষ্ঠীরা তাকে দেশ থেকে বিতাড়িত পর্যন্ত করেছিল। তখন তিনি যে এডুকেশন সিস্টেম তৈরি করলেন, অর্থাৎ কি শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর আগ্রহ, তার স্বাধীনতা, তার বিবেক চেতনা বিকশিত করার জন্য
যে এডুকেশন সিস্টেম তৈরি করলেন সেই এডুকেশন সিস্টেমটাকে বলা হয় ক্রিটিক্যাল পেডাগজি। পরিষ্কার হয়েছে? আমি অনেক সুন্দর একটা গল্প দিয়ে বিষয়টাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে ক্রিটিক্যাল পেডাগজি সৃষ্টি হয়েছিল ব্যাংকিং এডুকেশন সিস্টেম থেকে। ব্যাংকিং এডুকেশন সিস্টেমটাকে বিতাড়িত করার জন্য সেখানে শিক্ষার্থীর চাহিদা আগ্রহকে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু শিক্ষার্থীর চাহিদা আগ্রহকে প্রাধান্য দিয়ে তাদের বিবেক চেতনা, তাদের স্বাধীন চেতা মনোভাবকে জাগ্রত করে গড়ে তোলার জন্য পাউলো ফ্রিরে যে শিক্ষা চিন্তা বা যে ডিজাইন তৈরি করেছিল সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি, অর্থাৎ যে মেথড আবিষ্কার করেছিলেন। তিনি শুধু চাইল্ডের জন্য করেননি, তিনি বয়স্কদের জন্য করেছিলেন। যেটা আমি বলেছিলাম এন্ডাগজি, বয়স্কদের জন্য তিনি একটা করেছিলেন। তোমার হচ্ছে ডায়ালজিক্যাল মেথড। খুব ভালো করে বুঝবে, আবারও বলছি, বয়স্কদের জন্য তিনি যে মেথডটা করেছিলেন ডায়ালজিক্যাল মেথড, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তিনি এটা পরীক্ষামূলক ভাবে অনেক বয়স্কদের শিক্ষাদানের কথা বলেছিলেন এবং সেখানেও কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ হয়েছিল এবং সেটা খুব এফেক্টফুল হয়েছিল। তাহলে এবার আমরা আসি এই ক্রিটিক্যাল পেডাগজি। তাহলে এই যে ক্রিটিক্যাল পেডাগজি ব্যাপারটা, কনসেপ্টটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যারা যারা শুনছো। তাহলে ক্রিটিক্যাল পেডাগজি কিছু বেস অর্থাৎ কম্পোনেন্টস উপর ভিত্তি করে ক্রিটিক্যাল পেডাগজিটা তৈরি হয়েছিল। কিছু কিছু বিষয়, তাই এই পেডাগজিটা বলার আগে, এই কম্পোনেন্টস গুলো বলার আগে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলার। ক্রিটিক্যাল পেডাগজি তিনি যখন আলোচনা করতে বা তৈরি করেন, অর্থাৎ ডিজাইনটা যখন তৈরি করেন, ফার্স্ট তিনি তখন একটি বই লিখেছিলেন। অর্থাৎ সেই সময় সেই শ্রমিক শ্রেণীর মানুষদের শিক্ষা বিষয়, তাদেরকে কিভাবে শিক্ষা দানের জন্য তিনি একটা খুব এডুকেশনাল খুব একটা বই লিখেছিলেন, খুব সুন্দর একটি বই। তার সর্বপ্রথম বই 1967 সালে তিনি প্রথম এই বইটি লেখেন, যেটাকে তার নাম হচ্ছে এডুকেশন অ্যাজ দি প্র্যাকটিক্যাল অফ ফ্রিডম। এই বইটি 1967 সালে তিনি কিন্তু এডুকেশন পারপাসে এই বইটি। তার পরবর্তীকালে একদমই ক্রিটিক্যাল পেডাগজিটা কি এবং ক্রিটিক্যাল পেডাগজির যে বিষয়বস্তুটা কি সেটার উপর তিনি একটি বই লিখেছিল, পেডাগজি অফ দি অপ্রেসড, 1970 সালে, যেটা সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল যে বইটা। তাহলে এই বইটা কিন্তু 18টি ভাষায় ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়েছিল, অর্থাৎ 18টি ভাষায় অনুবাদ করা হয়েছিল সমগ্র বিশ্বে। বইটা এত প্রভাব বিস্তার করেছিল। তারপর পেডাগজির এর পরবর্তীকালে পেডাগজির যে রিসেন্ট কনসেপ্ট, যে কনসেপ্টটাকে সেই সব পেডাগজি দেখুন, মানে ভাবুন যে পাউলো ফ্রিরে সে কবে এই বিষয়গুলো করে গেছে, সেটা কিন্তু আমাদের বর্তমান সময়ে এসে এখন দাঁড়িয়ে খুব এফেক্টফুল হচ্ছে, খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে এখন শিক্ষাবিদদের কাছে বা রিসেন্ট আমাদের শিক্ষা ডিজাইন, এডুকেশন ডিজাইনের ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, তিনি এরপরে পেডাগজির উপর অনেক বই লিখে গেছেন। পেডাগজি অফ লিবারেশন তারপরে তিনি লিখেছেন, তারপরে লিখেছেন পেডাগজি অফ দি হার্ট, তারপর লিখেছেন পেডাগজি অফ হোম, তারপর লিখেছেন পেডাগজি ইন প্রসেস, তারপর লিখেছেন পেডাগজি অফ দি সিটি। ভেরি ইম্পর্টেন্ট বিষয় এই পেডাগজির উপর তিনি লিখে গেছেন এবং তার প্রত্যেকটা লেখায় কিন্তু ক্রিটিক্যাল পেডাগজি থেকে আরম্ভ করতে রিসেন্ট
পেডাগজি এখন বর্তমান সময়ে যে রিসেন্ট ট্রেন্ডস গুলো কি কি সেগুলো কিন্তু তিনি এই বইয়ের মধ্যে পরিষ্কার ভাবে খুব সুন্দর ভাবে আলোচনা করে গেছেন। কিন্তু তাহলে এই পেডাগজি যে কম্পোনেন্ট একটা পেডাগজি, এই যে ক্রিটিক্যাল পেডাগজি কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তিনি এই বইগুলোতে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। তিনি দেখেছেন এই ক্রিটিক্যাল পেডাগজি বা তার মধ্যে যে বৈপ্লবিক চিন্তা, যেটাকে বলে রেডিক্যাল থট, এই চিন্তা ভাবনার পেছনে কোন বিষয়গুলো কাজ করেছিল, অর্থাৎ ক্রিটিক্যাল পেডাগজির পেছনে কোন বিষয়গুলো কাজ করছে। তিনি একটা বলছেন, 1 নম্বর পয়েন্ট বলছেন কালচারাল সায়েন্স, সরি আমি একটু ভুল বললাম। তিনি বলছেন কালচারাল সাইলেন্স, ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, কালচারাল সাইলেন্স। তাহলে কালচারাল সাইলেন্সটা কি এবং এই কালচারাল সাইলেন্স পেডাগজির উপর কিভাবে এফেক্ট করছে এই ক্রিটিক্যাল পেডাগজির উপর। দেখো তিনি অনেকগুলো কম্পোনেন্টস বলেছিলেন, প্রত্যেকটা কম্পোনেন্টস উপর ভিত্তি করেই এই ক্রিটিক্যাল পেডাগজিটা দাঁড়িয়ে আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কালচারাল সাইলেন্স। তিনি অর্থাৎ পাউলো ফ্রিডের জীবন উপলব্ধি করেছিল তৎকালীন সময়ে যে একটা শ্রেণীর মানুষ তারা যেভাবে শিক্ষা ব্যবস্থা, যেভাবে অর্থনৈতিক, যেভাবে তারা চালিত করছে রাষ্ট্র, সেইভাবে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটা শ্রেণীর মানুষ চিরকাল অবহেলিত হয়ে আসে, আর একটা শ্রেণীর মানুষ চিরকাল উন্নতি থেকে আরো ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে সব দিকে কিন্তু ডেভেলপমেন্ট করে যাচ্ছে। তাই এই ডেভেলপমেন্ট করে সব দিকে ডেভেলপমেন্ট করে যাচ্ছে, কিন্তু আরেকটা শ্রেণীর মানুষ চিরকাল অবহেলিত হয়ে আসছে, অর্থাৎ সেই বুর্জোয়া সম্প্রদায় বা উচ্চবিত্ত শ্রেণী যেভাবে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, যেভাবে তাদেরকে অর্থনৈতিক যা কিছু করছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ নীরবে তা সহ্য করে, নীরবে তা সয়ে যাচ্ছে বা সহ্য করে নিচ্ছে। তাহলে এই যে নীরবে সহ্য করার যে ক্ষমতা, সেটাকে তিনি বলছেন কালচারাল সাইলেন্স। তিনি একটা জায়গায় খুব সুন্দর একটা কোটেশন বলেছেন, আমি অন্ধ নই, আমি বোকা নই, আমিও সব বা অর্থাৎ বোবা নই, আমি সব শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, কিন্তু শিক্ষা দিকে পিছিয়ে পড়ার মূল কারণ হচ্ছে তৎকালীন সমাজে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা আমাদের এই শিক্ষা পেছনে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাহলে এই যে তৎকালীন সমাজে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে অবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এই শ্রমিক শ্রেণীর মানুষদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ, অর্থাৎ এই শ্রমিক শ্রেণীর মানুষরা তারা সেটাকে নীরবে সহ্য করে যাচ্ছে। এটাকে কি বলছেন কালচারাল সাইলেন্স। এটার উপর ভিত্তি করে তিনি এই ক্রিটিক্যাল পেডাগজিটা কিন্তু তৈরি করেছিলেন, বা ক্রিটিক্যাল পেডাগজির একটা কম্পোনেন্ট বা ধাপ আমরা বলতে পারি। সেকেন্ড পয়েন্ট তিনি বলছেন লিবারেটরি এডুকেশন, অর্থাৎ মুক্তিদায়ক শিক্ষা, যেটা হচ্ছে মুক্তিদায়ক শিক্ষা, অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর স্বাধীনতা, আগ্রহ, চাহিদা, সামর্থ্য, তার বিবেক চেতনা ডেভেলপমেন্টের সুযোগ থাকবে, সেই শিক্ষার কথা বলেছেন। অর্থাৎ সেই শিক্ষা দিতে হবে, এর মধ্য দিয়ে, এই স্বাধীনতার মধ্য দিয়ে
শিক্ষার্থীদের মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলো বিকশিত হবে এবং অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে জাগরিত করতে পারে। এবং এই অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগরিত করতে পারলে, অর্থাৎ সে অন্তর্নিহিত সম্ভাবনাকে উপলব্ধি যখন সে করতে পারবে, তখনই তার মধ্যে শিক্ষার নতুন চেতনাবোধ জাগ্রত হবে। তাহলে এই লিবারেটরি এডুকেশন কিন্তু তিনি শুধু বলছেন নিষ্ক্রিয়ভাবে আমি সমাজকে শুধু অভিযোজন করে যাবো তা নয়, এর উদ্দেশ্য হলো দলবদ্ধভাবে একটা আমাদের দায়িত্ববোধ সৃষ্টি করা। তাহলে এই কনসেপ্টটাকে তিনি বলছেন মুক্তিদায়ক শিক্ষা, লিবারেটরি এডুকেশন। অর্থাৎ বলছে সেই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে দিতে হবে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর স্বাধীন চিন্তা করার মানসিকতা গড়ে উঠবে। আর এই স্বাধীন চিন্তা মানসিকতা বা স্বাধীন চিন্তা মনোভাব গড়ে উঠলে শিক্ষার্থীর মধ্যেকার যে অন্তর্নিহিত ক্ষমতাগুলো সে প্রকাশ ঘটাতে পারবে। ঠিক আছে। 3 নম্বর তিনি বলছেন প্র্যাকসিস, দ্যাট মিন্স অনুশীলন। প্র্যাকসিস মিন্স কি বলছে, আমরা বাস্তবিক জীবনে প্রতিনিয়ত যে ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকি, এই ক্রিয়া প্রতিক্রিয়া যেটা আমরা কিন্তু সাইকোলজিতে শিখে এসছি বা জেনে এসছি, থর্নডাইকের সূত্রে বা থর্নডাইকে যদি আমরা যাই, তাহলে যে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যে আমরা অনুশীলন করে থাকি। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যে শিক্ষার্থী যে জ্ঞান অনুশীলন করে থাকে সেটা কিন্তু কন্টিনিউয়াস আমাদেরকে অনুশীলন করতে হবে, তা না হলে কিন্তু আমরা সেই বিষয়টা ভুলে যাব একটা সময়। অর্থাৎ সেই শিখনের কোনো মূল্য থাকবে না, যেটা কিন্তু আমরা থর্নডাইকের অনুশীলনের সূত্রে আমরা কিন্তু জেনেছি। দ্যাট মিন্স এখানে তিনি বলতে চাইছেন যে কি আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যেসব জ্ঞান অর্জন করছি সেটা আমরা কন্টিনিউ কিন্তু অনুশীলনের মধ্যে রাখবো। তাই তিনি বলছেন যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করবে, এই জ্ঞানটাকে সে চুলচেরা ভাবে বিশ্লেষণ করবে। অর্থাৎ যে জ্ঞানটা তিনি অর্জন করলো সেই জ্ঞানটাকে তিনি বিশ্লেষণ করবেন এবং বিশ্লেষণ করে সেটা একটা বাস্তবিক প্রয়োগ ঘটানোর চেষ্টা করবে। অর্থাৎ তার জ্ঞানটাকে অ্যাপ্লিকেশন করবে, সে কতটুকু বিষয় শিখলো। অর্থাৎ যত সময় আমরা অ্যাপ্লিকেবল না করতে পারবো তত সময় আমরা বিষয়টা কতটুকু শিখলাম বা কতটুকু শিখলাম না সেটা কিন্তু আমরা প্রয়োগ ঘটাতে পারবো না। তাহলে তিনি এই জন্য বলেন প্র্যাকসিস, অর্থাৎ বিষয়বস্তুকে আমাদের যে জ্ঞানটা অর্জন করবো সেটাকে আমাদের অনুশীলন করতে হবে এবং তাকে বিশ্লেষণ করতে, যে জ্ঞানটা আমরা শিখলাম অর্জন করলাম অনুশীলনের মধ্য দিয়ে যে জ্ঞানটা আমরা অর্জন করলাম সেটাকে বিশ্লেষণ করতে হবে এবং বিশ্লেষণের পর সেটাকে আমরা বাস্তবিক তার অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ করার চেষ্টা করব। দ্যাট মিন্স প্র্যাকটিস। এরপর তিনি বলছেন কনসেন্ট্রাইজেশন, অর্থাৎ বিবেকীকরণ। বিবেকীকরণ তিনি বলতে চেয়েছেন শিক্ষার্থীর মধ্যে যখন বিবেক চেতনা জাগ্রত হবে, অর্থাৎ তিনি তো তৎকালীন সময়ের কথা ভেবেই এইটা বলেছিলেন, কিন্তু দেখো তৎকালীন সময় যে কথাটা বলেছেন সেটা এখন বর্তমান সময় আমরা তার অ্যাপ্লিকেশন দেখতে পাই। কেমন? আমরা এক এক করে আমরা কোনটার সঙ্গে কোনটার নেটওয়ার্ক গুলো আমরা কম্পেয়ার করবো, তাহলে আমরা বুঝতে পারবো। তিনি বলেছিলেন যে সেই সময়কার শোষিত লাঞ্ছিত মানুষরা যখন তারা বুঝতে পারবে কেন তারা শোষিত হচ্ছে, কিভাবে তারা শোষিত হচ্ছে, তার শোষণের কারণটা কাদের দ্বারা শোষিত হচ্ছে এবং সেই
কিভাবে শোষিত হচ্ছে এই কারণটা যখন সে উপলব্ধি করতে পারবে, অর্থাৎ তার মধ্যে বিবেক চেতনা যখন জাগ্রত হবে, তখনই কিন্তু তার সেই কারণের সমাধান সে কিন্তু করতে পারবে। তাই বলছে শিক্ষার্থীদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বিবেক চেতনাকে জাগ্রত করা। যে কি শিক্ষার্থীর যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সে সমস্যাটা কি, সমস্যাটা কোথা থেকে এলো, সমস্যাটাকে কিভাবে মানে সমস্যাটাকে ভালো করে উপলব্ধি করে কিভাবে সেই সমস্যা থেকে বেরোনো যাবে, আমরা এটাকে বলতে পারি প্রবলেম সলভিং মেথড। এরা অনেক কিন্তু রিসেন্ট তত্ত্ব কিন্তু আবিষ্কৃত হয়েছে এবং খুব রিসেন্ট ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং থিওরি আছে। আমরা এখন ওসবের মধ্যে যাব না অতটা। যে আমরা বিষয়টাকে বলতে চাইছি তারা কি কনসেন্ট্রেশন অর্থাৎ বিবেকীকরণ তিনি সেই সময় বলে গেছিলেন, সেই সময় থেকে সেই সময় ধারণা থেকে বর্তমান সময় টিচিং মেথড অর্থাৎ প্রবলেম সলভিং মেথডটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে কনসেন্ট্রেশন বা বিবেকীকরণ ব্যাপারটা আমরা পরিষ্কার হলাম, অর্থাৎ যখন শিক্ষার্থীদের মধ্যে বিবেক চেতনা জাগ্রত হবে তখনই কিন্তু শিক্ষার্থীরা বিষয়বস্তুর সমস্যার সমাধান বা সেই বিষয়ে তার সমস্যার সমাধান করতে পারবে। এরপর তিনি বলেছিলেন ডায়ালগ অর্থাৎ সংলাপ। কি বলছেন, শিক্ষা সংস্কৃতির সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেতে গেলে শিক্ষার্থীকে কথা বলতে হবে। দেখো ঠিক তুমি সেই সময় কথা যদি ভাবো যে সেই সময় যে শ্রমিক শ্রেণীর মানুষ তারা নীরবে সব জিনিস সহ্য করে যাচ্ছিল, যেটাকে আমরা বলছি কালচারাল সাইলেন্স, শুধু সহ্য করে যাচ্ছিল, কিন্তু সহ্য করে যাচ্ছিল কিন্তু ঠিক আছে, কিন্তু তারা আর কোনোদিন যদি সহ্য কন্টিনিউ করে যায় তাহলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তারা নতুন বিষয় শিখতে পারবে না, কোনো কিছু জানতেই পারবে না, তারা সবসময় সমাজে অবহেলিত হয়েই থাকবে। তার জন্য তিনি বলেছিলেন ডায়লগ অর্থাৎ শিক্ষা সংস্কৃতি সাম্রাজ্যবাদ থেকে মুক্তির জন্য মানুষকে শব্দ ব্যবহার করতে হবে, যেটা বর্তমান সময় এসে দাঁড়াচ্ছে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক ইন্টারেকশন মেথড গড়ে তুলতে হবে। অর্থাৎ সেটা কিসের মধ্যে দিয়ে? ডায়ালগের মধ্য দিয়ে। অর্থাৎ শুধু শিক্ষক একতরফা বলে যাবে এবং শিক্ষকই শুধু দিয়ে যাবে এবং অপর দিক থেকে কোনো কিছু আসবে না, তাহলে কিন্তু সেই শিক্ষা সমাপ্ত হতে পারে না। অর্থাৎ শিক্ষা প্রক্রিয়া তখনই সমাপ্ত হবে যখন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে শিক্ষা প্রক্রিয়াটি সংগঠিত হবে তখনই সেই শিক্ষা হবে এফেক্টফুল এবং তাৎপর্যপূর্ণ। তাই তিনি ডায়ালগের কথা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট লাস্ট কথা তিনি বলেছিলেন, সেটা হচ্ছে অ্যালিয়েশন। বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা কি খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এই বিচ্ছিন্নতার সঙ্গে অর্থাৎ পাউলিফেরের এই জায়গাটার সঙ্গে কার্ল মার্কসের তত্ত্বের মিল আছে। সেটা এখানে বলা হয়েছিল মানব জাতিকে তার শ্রম থেকে পৃথকীকরণ, অর্থাৎ কি তৎকালীন সময়ে মানব জাতিকে তার শ্রম থেকে পৃথকীকরণ করা হচ্ছে। অর্থাৎ একটা শ্রেণীর মানুষ করছে কি তাদেরকে ইউজ করছে, ইউজ করার পর সেখান থেকে সে কোম্পানির একটা কোম্পানি যদি আমরা ধরি, কোম্পানির মালিক কি করছে শ্রমিক শ্রেণীর মানুষদেরকে নিয়োগ করছে এবং তাদের অল্প বেতন দিচ্ছে, দেওয়ার ফলে তার মধ্য দিয়ে যে অর্থ তারা উপার্জন করছে একটা বিশাল অর্থ উপার্জন করে যাচ্ছে এবং ফলে হচ্ছে ধনী শ্রেণীর মানুষরা পর ধনী হতে থাকছে আর শ্রমিক শ্রেণীর মানুষরা কিন্তু শ্রমিক থেকে আসছে। তাহলে এই যে সাধারণ মানুষকে এই যে অর্থনৈতিক থেকে যে বিচ্ছিন্নকরণ, বিচ্ছিন্ন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তিনি বলছেন
যে এরপরে কিন্তু এই যে সাধারণ শিক্ষার্থী এই যে বিচ্ছিন্ন করার ফলে সাধারণ মানুষ ওই তার নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকছে, সে তার বিশ্ব ব্রহ্মাণ্ডে বা বিশ্বকে সে ভালো করে কিছু জানতে চাচ্ছে না বা ভালো করে জানতে পারছে না, কারণ কি সে তো ওই ছোট্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, সে কিন্তু ভালো করে বুঝতে বা জানতে চাইছেও না বা জানতে পারছে না, জানার সে সুযোগটা তাকে তৈরি করে দেওয়া হচ্ছে না তৎকালীন সমাজের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক। তাহলে তিনি এই যে 6টা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তিনি ক্রিটিক্যাল পেডাগজিটা কিন্তু তৈরি করেছেন। এই 6টা স্টেপ বা 6টা কম্পোনেন্টের উপর ভিত্তি করে তিনি যেটা পেডাগজি অফ দি অপপ্রেসড এই বইটাতে তিনি সুন্দরভাবে এই বিষয়গুলোকে উপস্থাপন করেছিলেন, যে ক্রিটিক্যাল পেডাগজি এই উপর বেস করে তিনি তৈরি করেছেন। এবার আমরা যদি দেখি ক্রিটিক্যাল পেডাগজি ক্ষেত্রেও তিনি বয়স্কদের জন্য কিন্তু তিনি একটা ক্রিটিক্যাল পেডাগজি অর্থাৎ শিশুদের জন্য ছাড়াও তিনি বয়স্কদের জন্য একটা শিক্ষাদান পদ্ধতি যেটা বলেছিলেন, আমি প্রথমেই বলেছিলাম সেটা ডায়ালজিক্যাল মেথড অর্থাৎ বয়স্কদের শিক্ষাদানের জন্য তিনি যেটা বলেছিলেন এটাকে বলা হচ্ছে অ্যান্ড্রাগজি। দেখো অ্যান্ড্রাগজি অর্থাৎ কি বয়স্কদের শিক্ষাদান। তবে এখন কি এই বয়সে তারা কি স্কুল কলেজে গিয়ে শিক্ষাদান করবে ও ওই শিক্ষাদান তাদেরকে কাছে কি মানে আমরা সংকীর্ণ তো শিক্ষাদান এক্ষেত্রে বয়স্কদের শিক্ষাদানের উদ্দেশ্য তারা বিভিন্ন ধরনের সমস্যা থেকে যেন তারা সেই সমস্যাটাকে সমাধান করতে পারে, দ্রুত যে কোনো পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে, অভিযোজন ঘটাতে পারে, তাদের সন্তানাদি বা শিক্ষার ছেলে মেয়েদেরকে ঠিক সঠিক গাইড করতে পারে। এর জন্য অ্যান্ড্রাগজি অর্থাৎ কিভাবে তার গাইড করবে এর জন্য হচ্ছে অ্যান্ড্রাগজি অর্থাৎ এই বয়স্কদের যে শিক্ষাদান যে পদ্ধতি এই পদ্ধতিকে বলা হচ্ছে অ্যান্ড্রাগজি। আর এই অ্যান্ড্রাগজি অ্যাকচুয়ালি শুধু বয়স্ক শিক্ষাদান যে পদ্ধতি বা বয়স্কদের শিক্ষাদান যে কৌশল এটা কিন্তু আবিষ্কার করেছে বা এর প্রবক্তা ম্যালকলাম শেফার্ড নলেজ, তিনি ফার্স্ট এই অ্যান্ড্রাগজি মেথড বা পদ্ধতি কথা বলেছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, শেফার্ড বলেছিলেন যে এই অ্যান্ড্রাগজি 6টি মেথড বা 6টি অনুমানের উপর ভিত্তি করে কিন্তু অ্যান্ড্রাগজিটা তৈরি হয়েছিল। সেই 6টি মেথড হচ্ছে কি একটা সেলফ কনসেপ্ট অর্থাৎ শিক্ষার্থীরা অর্থাৎ বয়স্ক যখন একটা তো নির্দিষ্ট ম্যাচিউর বয়স তাদের হয়ে যায়, তাদের সার্বিক ভাবে তাদের বিভিন্ন দিকে তাদের ডেভেলপমেন্ট তাদের ম্যাচুরিটি বেড়ে যায়, ফলে তার কেন শিক্ষা গ্রহণ করতে হবে, কিভাবে করলে আমি সাকসেস দিতে পারবো, তাহলে এই কনসেপ্টটা তাদের কাছে কিন্তু পরিষ্কার হবে এবং তারা এই বিষয়টা বুঝতে চাইছে। তাই বলছে সেলফ কনসেপ্ট নিজেই কিভাবে জ্ঞান অর্জন করা যায় অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য মানে কেমন সে কোন বিষয় যখন জানার জন্য সে ইউটিউব ইন্টারনেট সে বিভিন্ন ধরনের বই তার নিজের ইচ্ছা থেকেই তখন সে কিনতে শুরু করে এবং কালেক্ট করতে শুরু করে। আমরা এটাকে বলছি সেলফ কনসেপ্ট। তাহলে সেলফ কনসেপ্টের উপর বেস করে কিন্তু অ্যান্ড্রাগজি।
বা অ্যান্ডাগজি কৌশলটা, অ্যান্ডাগজি পড়ানোর যে ডিজাইন তৈরি করা হয়েছিল, কে বলছে? ম্যালকালাম শেফার্ড নলেজ কিন্তু এই কথাটা বলেছেন। তারপর তিনি বলছেন আরেকটা, তাহলে 1 নম্বর আমরা বললাম সেলফ কনসেপ্ট, 2 নম্বর হচ্ছে এক্সপেরিয়েন্স। অর্থাৎ এক্সপেরিয়েন্সটা কি? অর্থাৎ তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে তিনি একটা ব্যক্তি তার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যে বিষয়গুলোকে দেখেছে, যে বিষয়গুলোকে শুনেছে, দেখেছে, প্র্যাকটিক্যাল ভাবে করে যে সমস্যাগুলো পড়েছে, পরবর্তীকালে শিক্ষার্থীদের ক্ষেত্রে যাতে বা তার ছেলে মেয়ের সন্তানাদের ক্ষেত্রে যাতে সেই সমস্যা ক্রিয়েট না হয়, অর্থাৎ সে সমস্যার সম্মুখীন হলে কিভাবে তারা সেই সমস্যাটাকে সমস্যাকে সমাধান করবে। তাহলে এই কনসেপ্টটা, অর্থাৎ এই বিষয়টা সে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে কিন্তু গ্যাদার করে, সে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে গ্যাদার করে সে কিন্তু শিক্ষার্থীদের শেখাবেন এবং সে সেই সেখান থেকে নলেজ গ্যাদার করে সেও পরবর্তীকালে বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের। তাহলে আমরা বললাম সেলফ কনসেপ্ট, এক্সপেরিয়েন্স, আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে রেডিনেস টু লার্ন। কি বলছে? এই পর্যায়ে মানে ব্যক্তি অর্থাৎ শিক্ষার্থী বলতে পারো বা যে বয়স্ক ব্যক্তি যিনি শিখছেন, লার্নার আমরা বলতে পারি, সে কিন্তু শিখন কেন আমাদের শেখার দরকার, শিক্ষার গুরুত্ব কি, অর্থাৎ শিক্ষার যে মূল্য অর্থাৎ ভ্যালু, সে ভ্যালুটা কিন্তু সে বুঝতে শিখবে। আর ভ্যালুটা যখন সে বুঝতে শিখবে তখনই কিন্তু সে আরো তার মধ্যে জ্ঞান তৃষ্ণা তার মধ্যে জাগ্রত হতে থাকবে। অর্থাৎ ভ্যালু কিন্তু এডুকেশন ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ মূল্য, তার শিক্ষণের মূল্য বোঝার ক্ষমতা তার যখন তার মধ্যে তৈরি হয়েছে বা তৈরি হবে, তখন কিন্তু সেই শিক্ষার্থী শিক্ষার মূল্যটাকে ভালো করে বুঝতে পারবে এবং সেই শিক্ষার প্রতি সে ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ সেই জ্ঞান তৃষ্ণা তার মধ্যে জাগ্রত হবে। 4 নম্বর তিনি বলছেন প্র্যাকটিক্যাল রিজন টু লার্ন, অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজকর্ম করে বা প্র্যাকটিক্যাল কাজকর্ম করতে গিয়ে তিনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যাটা থেকে কিন্তু বিষয় সমাধানটা করতে পারবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল যেসব যুক্তিগুলো সে উপস্থাপন করতে পারবে, তার মধ্যে তৈরি হবে আমি কেন পড়বো, কিভাবে পড়বো, পড়লে আমি সাকসেস পাবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে যুক্তিগুলো সে কিন্তু তার মধ্যে বোঝার ক্ষমতা তৈরি হবে। তারপর বলছেন আমরা 5 নম্বর হচ্ছে ইন্টারনাল মোটিভেশন। ইন্টারনাল মোটিভেশন দ্যাট মিনস আমরা যেমন বলি না তোরা পড়তে বস, আমরা বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে বা স্টুডেন্টদেরকে বলি তোরা ভালো করে পড়, এই যে আমরা বাইরে থেকে মোটিভেট, আমরা যখন স্টুডেন্টদেরকে বাইরে থেকে মোটিভেট করি তখন কিন্তু আমরা সেই স্টুডেন্টদেরকে আমরা শিক্ষণের প্রতি সেইভাবে মোটিভেট, ওটা আমরা বাইরে থেকে মোটিভেট করছি, সে ওই সময়টা জন্য সে মোটিভেট হচ্ছে পড়াশোনার, কিন্তু পর মুহূর্তে দেখা যাচ্ছে সেই স্টুডেন্টটা আবার যাতাই হয়ে গেছে, অর্থাৎ সে পড়া থেকে আবার বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বলছি এক্সটার্নাল মোটিভেশন। তাহলে শিক্ষকের কাজই হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনাল মোটিভেশন তৈরি করা, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান তৃষ্ণা জাগরণ ঘটানো। সেই জন্য একটা খুব ইম্পর্টেন্ট কথা বিবেকানন্দ একটা জিনিস বলেছিলেন, শিক্ষার্থীদের মধ্যে যদি তুমি জ্ঞান তৃষ্ণা বাড়াতে পারো, অর্থাৎ শিক্ষকের মেইনলি কাজ হচ্ছে শিক্ষার্থীদের জ্ঞান তৃষ্ণা বাড়ানো। শিক্ষকের কাজ শুধু কিছু তথ্য উপস্থাপন করা নয়, শিক্ষকের কাজ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান তৃষ্ণা বাড়ানো। আর এই জ্ঞান তৃষ্ণা বাড়ানোর পরে যখন তার মধ্যে শুধু
বাড়িয়ে দেওয়ার পর শিক্ষকের কাজ হচ্ছে শুধু একটা দেশলার কাঠি দিয়ে সেই প্রদীপটাকে একবার জ্বালিয়ে দেওয়া। শিক্ষকের কাজ হচ্ছে একটা জ্ঞান তৃষ্ণা বাড়ানো আর একটা প্রদীপটাকে জ্বালিয়ে দেওয়া। একবার শিক্ষার্থীদের মধ্যে প্রদীপ যখন জ্বলে উঠবে তখন সে নিজের ইচ্ছাতে জ্ঞানের ক্ষেত্রটাকে সে খোঁজার চেষ্টা করবে এবং সে খুঁজে পাবে। এটা কিন্তু জীবনে খুব ইম্পর্টেন্ট কাম। তো এখানে শেফার্ড নলেজ খুব ইম্পর্টেন্ট একটি বিষয় তিনি বলেছেন, ইন্টারনাল মোটিভেশন। শিক্ষার্থীদেরকে হচ্ছে ইন্টারনাল মোটিভেশন জাগাতে হবে শিক্ষার্থীদের। এই ইন্টারনাল মোটিভেশন যখন শিক্ষার্থীর মধ্যে জেগে উঠবে তখন সে এমনি থেকেই কিভাবে পড়তে হবে কি করতে হবে সে তৈরি করে ফেলবে। দেখো এইটাই হচ্ছে মূল্য ডিজাইন। আমি কিভাবে পড়বো, সেলফ কনসেপ্ট, সেলফ লার্নিং। আমরা পরবর্তীকালে আরো জায়গায় আসবো। 6 নম্বর হচ্ছে প্রবলেম সেন্ট্রিক ফোকাস, অর্থাৎ সমস্যা সমাধানের প্রতি গুরুত্ব দিতে হবে। বলছে যে কি শিক্ষার্থীদেরকে এমন কিছু কিছু বিষয় শেখাতে হবে যেগুলো শিক্ষার্থী প্রবলেম ক্রিয়েট করে শিখবে। অর্থাৎ কি শিক্ষার্থীর সামনে একটা প্রবলেম উপস্থাপন করা এবং শিক্ষার্থীর সেই প্রবলেম অর্থাৎ সেই সমস্যাটাকে সমাধান করে সে নতুন সেই সম্পর্কে সে জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীকে আমরা মনে করো যে লার্নিং কি এই বিষয়টা যদি আমি শিক্ষার্থীকে শেখাচ্ছি অর্থাৎ লেকচার মেথডের মাধ্যমে দেওয়া, আমি ওখানে যে টিচিং এর যে মেমোরি আমরা যে রিটেনশনটা ধরে রাখতে পারি তার একটা লার্নিং এর একটা চার্ট তোমাদের আমি প্রথমেই বলেছিলাম। প্রবলেম সলভিং এর মাধ্যমে আমরা কত পার্সেন্ট আয়ত্ত করতে পারি আর শুধু লেকচার মেথডের মধ্যে আমরা কত পার্সেন্ট আয়ত্ত করতে পারি। আমরা দেখেছি লেকচার মেথডের মাধ্যমে আমরা 5% মাত্র আয়ত্ত করতে পারি। তো সেই রকম প্রবলেম সলভিং মেথডের মধ্যে দিয়েও কিন্তু শিক্ষার্থীদেরকে যখন আমরা কোনো নলেজ দিতে পারবো, শিক্ষার্থী যখন কোনো জ্ঞান গ্যাদার করবে অর্থাৎ নলেজ গ্যাদার করবে তখন কিন্তু তারা বা তাদের ওই জ্ঞানটা দীর্ঘমেয়াদী হবে, অর্থাৎ লং টার্ম মেমোরিটা আমাদের মধ্যে কনভার্ট হয়ে যাবে। সেই জন্য শেফার্ড নলেজ বলতে চাইছেন যে প্রবলেম সেন্ট্রিক ফোকাস অর্থাৎ শিক্ষার্থীদের শেখানোর জন্য প্রবলেম সেন্ট্রিক ফোকাস করতে হবে, অর্থাৎ সমস্যা শিক্ষার্থীদের উপস্থাপন করতে হবে। তাহলে আমরা মোটামুটি ভাবে একটা জানলাম যে পেডাগজিটা কি এবং রিসেন্টলি ক্রিটিক্যাল পেডাগজিটা কি এবং ক্রিটিক্যাল পেডাগজির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোকে জানছি এবং পেডাগজিকে আমরা দুটো ভাগ করছি, একটা ক্রিটিক্যাল পেডাগজি দেখছি, একটা অ্যান্ডাগজি দেখছি। এবার যেটা খুব ইম্পর্টেন্ট টার্ম, আমরা পেডাগজি কখন ইউজ করব, কেন দরকার? দেখো একটা পেডাগজি সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমরা কোন শিক্ষার্থীর জন্য কি ধরনের পেডাগজি দরকার। আমরা স্যার দেখাচ্ছি একটা ক্লাসে যদি 100 জন বা 50 জন স্টুডেন্ট থাকে, 50 জন স্টুডেন্ট কিন্তু তাদের ইন্টেলিজেন্স পাওয়ার কিন্তু 50 রকম, তাদের ইন্টেলিজেন্স পাওয়ার একরকম নয়। যদি তাই হতো তাহলে একই টিচাররা স্কুলে বা ক্লাসে পড়িয়ে যাচ্ছেন, তার মধ্যে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ লাস্ট হচ্ছে, কেউ ফেল করে যাচ্ছে, তাহলে এই ডিফারেন্সটা তৈরি হতো। তাহলে আমাদেরকে দেখতে হবে কোন শিক্ষার্থীদেরকে কোন ধরনের পেডাগজি দেওয়া দরকার। তার জন্য কি দরকার? তার জন্য দরকার অ্যাসেসমেন্ট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট জায়গা। তাহলে অ্যাসেসমেন্ট করে আমরা দেখতে পাবো কোন শিক্ষার্থীকে কি ধরনের পেডাগজি, কি ধরনের ডিজাইন তার জন্য সুটেবল একটা শিক্ষার্থীর ক্ষেত্রে। সেই জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিসেন্ট পেডাগজির ক্ষেত্রে অ্যাসেসমেন্ট।
এই অ্যাসেসমেন্ট থেকে কিন্তু আমরা শিক্ষার্থীদের কি বলি শিখনে সহায়তা করা যেতে পারে টু অ্যাসেস লার্নিং টু অ্যাসেস লার্নিং আমরা শিখনে সহায়তা করা কিভাবে শিখনে সহায়তা করতে পারি শিক্ষার্থীদের পারদর্শিতার পরিমাণ এগুলো করে কিন্তু আমরা শিক্ষার্থী বিষয়গুলোকে জানতে পারি তাহলে এই শিক্ষার্থীর যে অ্যাসেসমেন্ট আমরা করি তাহলে তিনটা দিক থেকে শিক্ষার্থীদেরকে আমরা অ্যাসেসমেন্ট করে থাকি খুব ভেরি ইম্পর্টেন্ট জায়গা মাথায় রাখবেন এই শিক্ষার্থীদের যে তিনটা দিক থেকে আমরা অ্যাসেসমেন্ট করে থাকি এটা মাথায় রাখতে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা একটাকে বলছি শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর একটাকে বলছি শিক্ষণের মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর একটাকে বলছি শিক্ষণ রূপে অ্যাসেসমেন্ট অর্থাৎ অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং ভেরি ইম্পর্টেন্ট টার্ম তিনটেই কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট তাহলে আমরা একটা জানছি শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা কি এখানে শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থী অর্থাৎ আমি যখন পড়াচ্ছি বা পড়াতে যাব শিক্ষার্থীদেরকে কোন লেভেলে টিচিং দেব মনে করো আমি এখন যদি 5 এর কোনো বাচ্চাদেরকে আমি যদি পড়াতে যাই তাহলে আমি নিশ্চয়ই তাদেরকে খুব হাই লেভেলের টিচিং আমি দিলে তারা কিছু নিতে পারবে না তাদের মাথার উপরতে যাবে অর্থাৎ তার টিচিং থেকে যখন আমি দেব অর্থাৎ মেথডটাকে অর্থাৎ যে পেডাগজি আমি ইউজ করব সেই পেডাগজিটা কোন লেভেলে হওয়া উচিত তার জন্য দরকার অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ কি শিক্ষার্থী কোন অবস্থায় আছে তাদের আর কতটুকু উন্নতি করলে তারা ডেভেলপমেন্ট করতে পারবে তাহলে শিক্ষার্থী কোন অবস্থায় এখন বর্তমান শিক্ষার্থী কোন অবস্থাতে রয়েছে অর্থাৎ তার নলেজ কতটা রয়েছে এবং তাকে কতটুকু নলেজ দিলে তার লক্ষ্যে বা উন্নতির জায়গায় পৌঁছানো সম্ভব তাহলে এর জন্য দরকার অ্যাসেসমেন্ট ফর লার্নিং তাহলে এইটা জানার জন্য শিক্ষক কি করবেন অর্থাৎ সেই অনুযায়ী তো পেডাগজিটা দেবেন অর্থাৎ টিচিংটাকে দেবেন সেই অনুযায়ী তার ডিজাইনটাকে তো ঠিক করবেন তাহলে তিনি সেখানে কি করবেন কোশ্চেনিং করবেন অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন করবেন তার নলেজ লেভেলটা কোন পজিশনে রয়েছে কতটুকু রয়েছে অর্থাৎ দ্যাট মিন্স কোশ্চেনিং করে জানবেন এবং তারপর কি করবেন তিনি ফিডব্যাক নেবেন স্টুডেন্টদের কাছে ফিডব্যাক নেবেন যে শিক্ষার্থী কতটুকু বুঝতে পারলো না তাহলে কে বুঝতে পারলো না তাহলে যে বুঝতে পারলো ঠিক আছে আর যে বুঝতে পারলো না তার জন্য আমার কোন ধরনের মেথড অ্যাপ্লাই করতে হবে সেটা ঠিক করতে হবে তাহলে এটাকে বলছি ফিডব্যাক 3 নম্বর হচ্ছে পেয়ার গ্রুপ ফিডব্যাক পেয়ার গ্রুপরা কিভাবে ফিডব্যাক দিচ্ছে অর্থাৎ ওই স্টুডেন্ট সম্পর্কে পেয়ার গ্রুপরা কি ফিডব্যাক দিচ্ছে সেটাও আমাকে জানতে হবে 4 নম্বর হচ্ছে সেলফ বা স্টুডেন্ট সেলফ অ্যাসেসমেন্ট এরপর শিক্ষার্থীরা নিজেরাই জাজমেন্ট করতে পারবে তা কতটা শিখলো তার জ্ঞানের যথার্থতা সে নিজেই বুঝতে পারবে এবং তাকে কিভাবে শিখতে হবে সেই কৌশলটাকে সে কিন্তু বুঝতে পারে তাহলে এটা আমরা দেখলাম
যে স্টুডেন্ট সেলফ অ্যাসেসমেন্ট। এরপর আমরা দেখবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা দেখলাম যে কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, কখন কোন পরিস্থিতিতে কি কি বিষয়ের উপর ভিত্তি করে আমি শিক্ষার্থীদেরকে পেডাগজি ডিজাইন উপস্থাপন করব সেটা দেখলাম। অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। 2 নম্বর আমরা দেখবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ কোন শিক্ষণ প্রক্রিয়ার শেষে শিক্ষার্থী কতটুকু শিখতে পারলো এবং কতটুকু শিখতে পারলো না তার উপর বেস করে কিন্তু আমি তাদেরকে পেডাগজিক্যাল ডিজাইন বা মেথড চুজ করব। 3 নম্বর হচ্ছে শিখন রূপে অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এখানে বলছে শিক্ষার্থীরা নিজে নিজেই তার নিজের মূল্যায়ন করবে। এরকম মানে শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করেছে তা কি যথার্থ জ্ঞান, বা শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করেছে সেটা কি যথার্থ। অর্থাৎ এই যথার্থ জ্ঞান অর্জনের জন্য বা যথার্থ জ্ঞান তার শিখন হয়েছে কিনা বা যথার্থ জ্ঞান অর্জন করতে পেরেছে কিনা তার জন্য কিন্তু অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এর দরকার। অর্থাৎ শিক্ষার্থী কতটুকু শিখন হয়েছে এবং কতটুকু আরো তাকে শিখতে হবে সেই অনুযায়ী তাকে কিন্তু ডিজাইন, সেই অনুযায়ী তাকে একটা ম্যাপিং করতে হবে। তাহলে আমরা শিক্ষার্থী এই অবস্থাগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা পেডাগজি কনসেপ্টটা বা কোন পরিস্থিতিতে শিক্ষার্থীদের কি ধরনের পেডাগজি বা কি ধরনের মেথড তাদেরকে দিতে হবে, কোন মেথডে তাদেরকে পড়াতে হবে সে বিষয়টা কিন্তু আমি এখান থেকে মোটামুটি ভাবে জানলাম। এরপর আমরা জানবো শুধু শিক্ষার্থীদেরকে যে অ্যাসেসমেন্ট করলাম, শিক্ষার্থীদের আমি বারবার শুধু শিক্ষার্থীদের যে অ্যাসেসমেন্ট করছি, তাহলে শিক্ষার্থীদের এই যে আমি অ্যাসেসমেন্ট করব কিন্তু শিক্ষার্থীদের কোন কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের এই অ্যাসেসমেন্ট আমি করব, কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের যে অ্যাসেসমেন্ট করার যে ডিভাইস কিন্তু আছে যেটা হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস বলছে। তাহলে আমরা এত সব কোন কোন পরিস্থিতি হলে শিক্ষার্থীদেরকে অ্যাসেসমেন্ট করব অর্থাৎ মেথড ইউজ করব সেটা যেমন জানলাম, তার সঙ্গে আমরা জানবো শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট টুল অর্থাৎ অ্যাসেসমেন্ট ডিভাইস যেটা রিসেন্ট ট্রেন্ডসে খুব বলছে। যেটা অ্যাসেসমেন্ট ডিভাইস কি? অ্যাসেসমেন্ট ডিভাইস হচ্ছে শিক্ষার্থীদের পোর্টফোলিও, অ্যাসেসমেন্ট অফ পোর্টফোলিও একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তাহলে পোর্টফোলিওটা কি এটা আমাকে জানতে হবে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এই পোর্টফোলিওটা এই কনসেপ্ট বা এই ধারণাটা আমাদের এডুকেশন ট্রান্সফার হয়েছে, কিন্তু এই কনসেপ্টটা হলো একটা কি বলি ইকোনমিক্স এর বিষয় বা তোমার অ্যাকাউন্টেন্সির বিষয়, ঠিক আছে? সেই কনসেপ্ট থেকে অর্থাৎ হিসাব শাস্ত্রে যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, অর্থনৈতিক যে বিষয়বস্তু সেখান থেকে আমাদের এডুকেশনে ট্রান্সফার হয়েছে পোর্টফোলিও। পোর্টফোলিও মিন্স কি? সেখানে হিসাব শাস্ত্র বা অঙ্কশাস্ত্র সেখানে কি বলছে ভালো করে বুঝে, একজন ব্যবসায়ী সে তার ব্যবসায় যাতে লস না খায় বা লস না করে তার জন্য কি করছে, সে অনেকগুলো ব্যবসা ছোট ছোট ব্যবসায় টাকা ইনভেস্ট করে রাখে। এইবার দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে যাতে একটা বিজনেস লস রান করে গেল কিন্তু অন্য বিজনেস গুলো তাকে লাভ করে দিয়ে গেল, ফলে ওই বিজনেসটা যেটা লসে রান করছে সেটা কিন্তু তার বেশি এফেক্ট ফেলবে না।
অর্থাৎ এই কনসেপ্ট, এবং তার যে ওই যে বিজনেসটা লসে রান করছে, সে কিন্তু তখন অ্যানালিসিস করতে শুরু করবে কেন এই বিজনেসটা আমার লসে রান করছে। অর্থাৎ অ্যানালিসিস করে তার বিষয়বস্তু সমস্যার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করবে। দ্যাট মিন্স ইটস হচ্ছে পোর্টফোলিও। সেটাকে এডুকেশন ট্রান্সফার কিভাবে করা হয়েছে, যে এখানে শিক্ষক মহাশয় করবেন কি, শিক্ষার্থীর যে বিভিন্ন দিক, তার নলেজ, তার কারিকুলামের দিকে, তার কো কারিকুলাম অ্যাক্টিভিটি, তার ইন্টারাকশন, তার অ্যাডজাস্টমেন্ট, এরকম একটা শিক্ষার্থী বিভিন্ন ধরনের পোর্টফোলিও অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদানে ভাগ করবেন একটা শিক্ষার্থীর সমস্ত দিকগুলো করে, দেখবেন ওই শিক্ষার্থী কোন দিকে তার বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এবং সেই দিকটা, সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে। দ্যাট মিনস অর্থাৎ এই পোর্টফোলিওটা তৈরি করার পর শিক্ষক বুঝতে পারবেন একটা শিক্ষার্থীর দুর্বলতার দিক কোন জায়গায়, তখন শিক্ষক সেই দুর্বলতার দিকটাকে স্ট্রং করার জন্য চেষ্টা করবে। তাহলে কি, শিক্ষককে কিন্তু এলোমেলো ভাবে ছুটতে হলো না। একজন শিক্ষার্থীর সমস্যার কারণ জানতে গেলে তাকে কিন্তু শিক্ষককে এলোমেলো ভাবে ছুটতে হলো না। তাহলে কি একটা পোর্টফোলিও তৈরি করা আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে এই পোর্টফোলিও থেকে ওই শিক্ষার্থী কোন দিকে তার দুর্বল, অর্থাৎ দুর্বলতার দিক থেকে চিহ্নিত করে নিল শিক্ষক, সেই দিকটাকে সে শিক্ষক ভালোভাবে তাকে তৈরি করে দিল, তৈরি করে স্ট্রং করে দিল। ফলে সেই শিক্ষার্থী কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন সমস্যায় সে তার সমাধান করতে পারে, এবং তখন শিক্ষার্থীকে কোন ধরনের মেথড ইউজ করা যাবে সেটা কিন্তু তখন শিক্ষক নিজেই ডিসাইড করে নিতে পারে। দ্যাট মিনস পোর্টফোলিও। তাহলে এটা স্টুডেন্টসদের দুর্বলতার দিকগুলোকে জানার একটা ডিভাইস বা একটা টুল আমরা বলতে পারি। 2 নম্বর হচ্ছে রিফ্লেক্টিভ জার্নাল। রিফ্লেক্টিভ জার্নাল খুব ইম্পর্টেন্ট আরেকটা টুল বা ডিভাইস আমরা বলতে পারি শিক্ষার্থীদের, যেটি শিক্ষার্থীদের আইডিয়া, তার থিঙ্কিং, তার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু নেওয়া হয়, এবং সেই এক্সপিরিয়েন্সের সঙ্গে তার আইডিয়া, তার থিঙ্কিং এর সঙ্গে প্রাচীন অর্থাৎ পুরনো যে থিঙ্কিং আইডিয়ার কতটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, বা কতটা সে পুরনো থিঙ্কিংটাকে সে নিতে চাইছে না নতুন থিঙ্কিংটাকে সে নিতে চাইছে। অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু শিক্ষক বুঝতে পারবেন ওই শিক্ষার্থীর ট্রেন্ড, অর্থাৎ সে কোন দিকে চাইছে, কোন দিকে যেতে চাইছে, কোনটা কি বুঝতে চাইছে। 3 নম্বর একটু দ্রুত বলতে হবে যেহেতু আমাদের সময় শর্ট, ফলে এরপর আমরা দেখতে পাবো 3 নম্বর ডিভাইস রুব্রিক্স। রুব্রিক্স মিন্স কি? রুব্রিক্স মিন্স হচ্ছে একটি নাম্বার। নাম্বার কি? যেমন আমি বলতে পারি শিক্ষার্থীরা ঠিক, আমি রাইট টু এডুকেশন একটাও আমি যদি বলি যে শিক্ষার্থী যে রাইট টু এডুকেশন পাস হওয়ার পর শিক্ষার্থী কি কোয়ালিটি এডুকেশন পাচ্ছে, তাহলে আমার এখানে যে কোয়ালিটি এডুকেশন বলছি, তাহলে কোয়ালিটি এডুকেশন মাপতে গেলে আমার একটা মেজারেবল স্কেল আছে, একটা পয়েন্ট অফ ভিউ আছে। এই পয়েন্টের উপরে গেলে শিক্ষার্থীরা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে, এই স্কেলের নিচে আসলে শিক্ষার্থীরা কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না। তাহলে মেজারেবল স্কেল, যেমন ইউনেস্কো কিন্তু একটা এরকম মেজারেবল স্কেল কিন্তু ঠিক করে দিয়েছে কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে। সেই রকম একটি প্রশ্ন অর্থ শিক্ষার্থীরা কতটুকু জানছে বা কতটুকু বুঝতে পারছে সেটাকে জানার জন্য একটা স্ট্যান্ডার্ড মেজারেবল নাম্বার আছে। এবার শিক্ষক পড়ানোর পর শিক্ষার্থীরা ওই নাম্বার থেকে কতজন নিচে আসছে, কতজন উপরে আসছে, তার ভিত্তিতে শিক্ষক বুঝতে পারবেন যে ছেলেমেয়েরা কতটা দুর্বল বা কোন জায়গাটা তারা কতটা স্ট্রং হতে বা বুঝতে পারছে, বা বিষয়টা কতটা তারা বুঝতে পারলো বা কতটা তারা বুঝতে পারলো। দ্যাট মিন্স আমরা রুব্রিক্স।
আবার এই রুব্রিক্সটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি হলিস্টিক রুব্রিক্স, আর একটাকে বলা হয় অ্যানালিটিক্যাল রুব্রিক্স। হলিস্টিক রুব্রিক্স মিন্স একটা গ্রুপকে অ্যানালিসিস করা, অর্থাৎ শিক্ষার উপর ওই গ্রুপটি কত ভালো বা কতটা খারাপ, দ্যাট মিন্স করে হলিস্টিক রুব্রিক্স। আর অ্যানালিটিক্যাল রুব্রিক্স একজন শিক্ষার্থী সে কতটা বিষয়টা অ্যাবজর্ব করতে পারবে বা কতটা বিষয় থেকে নলেজ গ্যাদার করতে পারলো বা কতটুকু পারলো না, এটাকে অ্যান্সার করে অ্যানালিটিক্যাল রুব্রিক্স। 4 নম্বর হচ্ছে কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন। কি বলছে কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন? কি বলছে? এটা শিক্ষার্থীরা কোন বিষয়ে কতটা দক্ষ, অর্থাৎ তাদের যে স্কুল হতে পারে বা কোন বিষয় তাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে তারা কতটা দক্ষ বা তার নলেজ গ্যাদার করতে কতটা দক্ষ। তাহলে এই যে বিভিন্ন বিষয় সম্পর্কে বিষয়ের উপর ভিত্তি করে তার নলেজটাকে দেখা হয়। তাহলে আমরা এত সময় ধরে জিনিসটা জানলাম যে কি স্টুডেন্টসদের যে মেজারেবল যে ডিভাইস গুলো, কিন্তু এখানেও কিন্তু একটা শুধু স্টুডেন্টদের মেজারেবল ডিভাইস দেখলে হবে না, এখানেও দেখতে হবে টিচারদের মেজারেবল ডিভাইস কি। শুধু টিচার স্টুডেন্টসদের দেখবো, তাহলে টিচারদেরও তো এক্ষেত্রে দেখা দরকার, কারণ টিচারদেরও তো ডিভাইস থেকে ডেভেলপমেন্ট করা দরকার। তাহলে এক্ষেত্রে কিন্তু টিচারদেরও কিন্তু অর্থাৎ শিক্ষণ কৌশলটাকে আপডেট করানোর জন্য তাদেরও কিন্তু ডিভাইস আছে, যেটা কিন্তু আমরা বিএড কলেজগুলোতেও সাধারণভাবে এই মেথড গুলো ইউজ করা হয়ে থাকে, যেটা হচ্ছে কি সিমুলেটেড সোশ্যাল স্কিল ট্রেনিং। এটা কি আমরা দেখতে পাই সিমুলেটেড সোশ্যাল স্কিল ট্রেনিং, দেখতে পাই যে ক্লাসের সমস্ত স্টুডেন্টদের সামনে, অর্থাৎ স্টুডেন্ট টিচার যারা, তাদের মধ্যে থেকে স্টুডেন্টসরাই একজন পড়াবেন এবং অন্যান্য শিক্ষার্থীরা সেই পড়ানোটাকে শুনবেন এবং শুনে তার ত্রুটি বিচ্যুতি গুলো সে লিখে রাখবে এবং পড়ানোর শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ তারাই, যেসব শিক্ষার্থী স্টুডেন্ট, তারাই কি করবেন, তার ত্রুটি বিচ্যুতি কোন জায়গায় সেটাকে বলবেন এবং তার ভালো পড়িয়েছেন কোন জায়গায় সেটাও বলবেন। অর্থাৎ তার ত্রুটি বিচ্যুতি, একদিকে তার ত্রুটি বিচ্যুতি গুলোকে ধরিয়ে দেওয়া, আরেকদিকে তার ভালো দিকটাকেও ধরিয়ে দেওয়া। এইভাবে তার ত্রুটি বিচ্যুতি কিন্তু শিক্ষক কিন্তু তার নিজের ত্রুটি বিচ্যুতি গুলোকে ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থাৎ দূর করে সেটাকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবেন। আরেকটা বলছে মাইক্রো টিচিং। স্টুডেন্টদের ছোট ছোট দলে ভাগ করে নিয়ে এবার তাদের মধ্যে থেকে একজন পড়াবেন এবং ছোট ছোট দলে ভাগ করে নিয়ে সেখানে পড়ানোর যে কৌশল, এই কৌশলটাকে আমরা বলছি মাইক্রো টিচিং। আরেকটা হচ্ছে ইন্টারাকশন অ্যানালিসিস। এই ইন্টারাকশন অ্যানালিসিস কিন্তু ট্রেন্ডার তার ইন্টারাকশন অ্যানালিসিসটাকে ফার্স্ট কথা বলেছেন। ইন্টারাকশন অ্যানালিসিস, ইন্টারাকশন অ্যানালিসিস মিন্স হচ্ছে কি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে থাকে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে। এবার এই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন যেমন আমরা দেখতে পাই বা আমরা যেমন দেখেছি ইন্ট্রা কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, গ্রুপ কমিউনিকেশন। ইন্টার কমিউনিকেশন মিন্স নিজের সঙ্গে নিজে, ইন্টারপার্সোনাল নিজের সঙ্গে অপরে, গ্রুপ কমিউনিকেশন নিজের সঙ্গে একটা গ্রুপে। তাহলে আমরা এই কমিউনিকেশন দেখেছি, কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং কমিউনিকেশন সব থেকে আমার মনে হয় আই কন্ট্যাক্ট কমিউনিকেশন। তুমি যদি ক্লাসরুমে যখন টিচার যখন পড়াবেন
সে যদি তার আইটাকে অর্থাৎ চোখটাকে সব চারিদিকে সব স্টুডেন্টের দিকে যদি সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে যদি পড়ায়, তাহলে মনে কোন স্টুডেন্টরা বিশৃঙ্খল আচরণ করতে পারে না। দ্যাট মিনস এটাকে আমরা বলছি আই কন্টাক্ট কমিউনিকেশন। অর্থাৎ এই কমিউনিকেশনটাকে আমরা বলছি ইন্টারাকশন কমিউনিকেশন। এবার আমরা মোটামুটি ভাবে কমিউনিকেশন বা আমরা স্টুডেন্ট এবং টিচারদের উপর জানলাম, এবং আমাদের সময় প্রায় শেষ হতে চলেছে। তাহলে এবার আমরা জানবো যে রিসেন্ট এই যে পেডাগজির উপরেও বর্তমান কিন্তু প্রচুর টিচিং অ্যাপ্রোচ তৈরি হয়েছে, প্রচুর টিচিং অ্যাপ্রোচ 50 রকমের। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো দেখতে 50 রকমের টিচিং অ্যাপ্রোচ বর্তমান সময় তৈরি হয়েছে। কিন্তু আমি এতগুলো টিচিং অ্যাপ্রোচের মধ্যে থেকে আমি মাত্র 5টি টিচিং অ্যাপ্রোচের কথা বলছি, যে 5টি টিচিং অ্যাপ্রোচ ওভারঅল টিচিংটাকে যাতে কভার করতে পারে। সেই 5টি টিচিং অ্যাপ্রোচ যদি আমরা দেখি, কনস্ট্রাকটিভ টিচিং অ্যাপ্রোচ এটা কি? এটা হচ্ছে পূর্বের জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞানের ভিত্তি রচনা করা। দ্যাট মিনস হচ্ছে কি কনস্ট্রাকশন বা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। এগুলো ডিটেইলস আর বলার সময় নেই, জাস্ট আমি একটা কনসেপ্ট দিয়ে যাচ্ছি। তারপর আমরা দেখছি রিফ্লেক্টিভ অ্যাপ্রোচ। তাহলে রিফ্লেক্টিভ অ্যাপ্রোচটা কি? রিফ্লেক্টিভ অ্যাপ্রোচ মিনস হচ্ছে শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করলো তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ ঘটিয়ে সেখান থেকে সে জ্ঞান অর্জন করে, অর্থাৎ বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মধ্য দিয়ে সে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে পারে। 3 নম্বর হচ্ছে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ গ্রুপের সঙ্গে অর্থাৎ একে অপরের সঙ্গে ডাইরেক্ট কোলাবোরেশনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে হতে পারে বা শিক্ষার্থীর সঙ্গে কোলাবোরেশনের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থী কিন্তু জ্ঞান অর্জন করে। দ্যাট মিনস আমরা বলছি কোলাবোরেটিভ অ্যাপ্রোচ। আরেকটাকে বলছি ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ, যেটাকে বলছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ শিক্ষার্থী যে জ্ঞান অর্জন করলো সেটা বাস্তবিক ক্ষেত্রে তার কতটুকু প্রয়োগ আছে সেটা কিন্তু সে জানতে পারে, অর্থাৎ তার মধ্যে সে জ্ঞান অর্জন। 5 নম্বর হচ্ছে ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচ, যেটাকে বলছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, অর্থাৎ শিক্ষার্থীদের সামনে সমস্যা উপস্থাপন করবে, সেই সমস্যাটাকে কিভাবে সে সমাধান করবে, সেই সমাধানের বিভিন্ন পথ, সেই পথগুলো শিক্ষার্থী নিজেই তৈরি করবে, অর্থাৎ সেলফ লার্নিং আমরা বলতে পারি। তাহলে এই যে স্টেজ গুলোর কথা বললাম, তাহলে এই স্টেজ গুলো কোনটা কোন স্টেজে অর্থাৎ লার্নিং এর কোন স্টেজে এটা অ্যাপ্লিকেবল, এই অ্যাপ্রোচ গুলো এটা কিন্তু আমরা যদি দেখি টিচিং এর 3টে লেভেল আমরা দেখেছি। 3টে লেভেলে কোন জায়গায় কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা টিচার বুঝে ডিসাইড করবেন সবসময়। একটা কি মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। দ্যাট মিনস মেমোরি লেভেল কি? বিষয়বস্তুর আমি অর্থটা না জেনে শুধু বিষয়বস্তু, অনেকে আছে না যে শুধু মুখস্থ করা, আমি বিষয়বস্তুর অর্থ বুঝলাম কিন্তু মুখস্থ করলাম। আবার দেখা যায় যে আমরা বিষয়বস্তুটাকে দেখা যাচ্ছে কি বলি শুধু কেবলমাত্র গ্রহণ করছি, দেখাচ্ছি বিষয়বস্তু, যেমন কি আমরা মেমোরি লেভেল বিষয়বস্তু অর্থ আমরা অত বুঝতে চাইলাম না। যেমন আমরা রবীন্দ্রনাথের জন্ম কত সালে, গীতাঞ্জলি কে লিখেছিলেন, হ্যাঁ, তাহলে এই যে ধরনের কোশ্চেন অর্থাৎ এগুলোকে আমাদের বোঝার কোনো প্রয়োজন হয় না। দ্যাট মিনস হচ্ছে মেমোরি লেভেল। আমরা একটা কবিতা মুখস্থ করলাম কিন্তু তার অর্থ না বুঝে, দ্যাট মিনস আমরা এটা বলছি মেমোরি লেভেল। আন্ডারস্ট্যান্ড লেভেল, যখন ওই কবিতাটির অর্থ ভালো করে বুঝতে পারলাম তখন সেটা আন্ডারস্ট্যান্ড লেভেল টিচিং। আবার যখন এই কবিতা অর্থ বুঝে যখন সেই কবিতাটা আমি বাস্তবিক জীবনে প্রয়োগ ঘটাতে পারছি তখন সেটাকে আমরা বলছি রিফ্লেক্টিভ লেভেল।
তাহলে মোটামুটি ভাবে আমরা আজকে পেডাগজি আমি মনে হয় কিছুটা হয়তো পুরোটা হয়তো পারলাম না, কিন্তু কিছুটা হয়তো রিসেন্ট ট্রেন্ডের কিছুটা আমি দিতে পারলাম বা বলতে পারলাম হয়তো। হয়তো কোনো স্টুডেন্টের যদি সমস্যা হয় কোশ্চেন করবে অবশ্যই। এবার আমি তাহলে একটু জাস্ট সামারাইজ করে দিই যে তাহলে আজকে আমরা কি কি করলাম। আজকে যেটা জানলাম, পেডাগজি কাকে বলে, পেডাগজি কন্টেন্ট গুলো কি কি, পেডাগজি কেন আমরা পড়বো, পেডাগজির মেথডটা জানলাম। তারপর রিসেন্ট যেসব পেডাগজি গুলো আছে, যেমন হচ্ছে ক্রিটিক্যাল পেডাগজি, সেটা বিষয় সম্পর্কে আমরা মোটামুটি ভাবে একটু জানলাম। পেডাগজি, ক্রিটিক্যাল পেডাগজি কোন কোন কনসেপ্ট উপর বেস করে তৈরি সেটাও আমরা জানলাম। এন্ডাগজিটাও জানলাম, এন্ডাগজি কোন প্রেক্ষাপট, কোন বেসিসের উপর ভিত্তি করে এন্ডাগজিটা তৈরি হয়েছে সেটাও আমরা জানলাম পেডাগজির সঙ্গে যেটা খুব আরেকটা উপপ্রত, যেটা খুবই দরকার, কেন আমি পেডাগজি কোন মেথডে দেব তার জন্য যে অ্যাসেসমেন্ট গুলো আমরা জানলাম। এবং এই অ্যাসেসমেন্টের স্টুডেন্টসদের অ্যাসেসমেন্ট টুল বা অ্যাসেসমেন্ট ডিভাইস সেটাও জানলাম, যেমন কি পোর্টফোলিও, রিফ্লেক্টিভ জার্নাল, রুব্রিক, কম্পিটেন্সি বেসড ইভালুয়েশন, এটা কিন্তু আমরা মোটামুটি জানলাম। তারপর আমরা শুধু এখানে নাই, টিচারদের অর্থাৎ টিচারদের ইভালুয়েশনের জন্য বা টিচার ফিডব্যাকের জন্য যে ডিভাইস গুলো আছে, অর্থাৎ টিচার যে ফিডব্যাক থেকে স্টুডেন্টরা কতটা বুঝলো বা কতটা বুঝতে পারলো না সেটা জানার জন্য টিচার যে ফিডব্যাক পাচ্ছে, যে ফিডব্যাকের ভিত্তিতে যে ডিভাইস অর্থাৎ ফিডব্যাকের ভিত্তিতে তাকে ইমপ্রুভ করার জন্য যে পদ্ধতিগুলো, সেটা কিন্তু আমরা এখানে জানবো। তাহলে এবং এর ভিত্তিতে যে টিচিং অ্যাপ্রোচ গুলো, সেগুলো মোটামুটি ভাবে আমরা আজকের আলোচনাতে জানলাম। ঠিক আছে, নমস্কার, এই পর্যন্তই আমার বলার ছিল। যদি এবার কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। স্যার মেথড এবং পার্সেন্টেজ গুলো একটু বলে দিবেন তো। লেকচার মেথড যেমন 5%, রিডিং যেমন 10%, অডিও ভিজুয়াল 20%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলছি। লেকচার হচ্ছে কি আমরা যেটা, এটা হচ্ছে এট ফার্স্ট এটা কিন্তু কারোর মন গড়া নয়, এটা কিন্তু একটা বলে দিই একটা সাইকোলজিক্যাল ল্যাবে এটা টেস্টের মধ্য দিয়ে যে রিপোর্টটা এসেছে সেটা হচ্ছে ন্যাশনাল টিচিং ন্যাশনাল ট্রেনিং ল্যাবরেটরি, এটি প্রথম এই পার্সেন্টেজটা করা হয়েছিল এবং রিটেনশন একটা শিক্ষার্থী কতটা আয়ত্ত করতে পারে তার উপর এখানে বলা হয়েছিল লেকচার মেথডের মাধ্যমে আমরা 5% বিষয় আয়ত্ত করতে পারি, রিডিং এর মাধ্যমে আমরা 10% বিষয় আয়ত্ত করতে পারি, অডিও ভিজুয়াল মেথডের মাধ্যমে 20% আয়ত্ত করতে পারি, ডেমনস্ট্রেশন মেথডের মাধ্যমে আমরা 30% আয়ত্ত করতে পারি, অর্থাৎ 30%। ডেমনস্ট্রেশন মেথড খুব ইন্টারেস্টিং মেথড, যারা বিএড করছে তারা জানে যে ডেমনস্ট্রেশন মেথডটা কি। ডেমনস্ট্রেশন মেথডটা খুব ইন্টারেস্টিং একটা মেথড। হ্যাঁ, গ্রুপ ডিসকাশন মেথড 50% আয়ত্ত করতে পারে। গ্রুপ ডিসকাশন মেথড মানে জানো তোমরা নলেজ গ্যাদার করার পর একে অপরের সঙ্গে যখন আলোচনা করছো তখন কিন্তু তোমাদের নলেজটা অনেক বেশি ডেভেলপমেন্ট করে। গ্রুপ ডিসকাশন মেথড। পরের হচ্ছে প্র্যাকটিস বাই ডুইং মেথড, আমরা হাতে কলমে কাজ করে মধ্যে দিয়ে যে কাজের মধ্যে যে জ্ঞানটা অর্জন করে থাকি সেটাকে আমরা প্র্যাকটিস বাই ডুইং মেথড, এটা আমরা 75% অর্জন করতে পারি এর মাধ্যমে। আদার্স টিচিং এর মাধ্যমে আমরা আর অন্যান্য আর যে সবগুলো যা কিছু আছে সব কিছু একত্র করে যেটা আমরা বলি সেটা আমরা 80% অর্জন করতে পারি। আমরা ফুলফিল অর্থাৎ 100% কোনোদিন আমাদের নলেজ হয় না, কারণ নলেজ প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নলেজের কিন্তু পরিবর্তন হচ্ছে, সৃষ্টি হচ্ছে। ফলে এই জন্য 20%টাকে উজ্জ্বল থাকে। হ্যাঁ, এই 20% হয় না, আমাদের 80%। আর 80% মিনস হচ্ছে আমাদের 80% যখন কোনো বিষয়ের আমরা জ্ঞান আয়ত্ত করতে পারি তখন আমরা সেটাকে বলতে পারি মাস্টারি লার্নিং, অর্থাৎ সেই বিষয়ে আমাদের যথার্থ জ্ঞান হয়েছে বলে আমরা ধরে নিই। আর 20% কারণ হচ্ছে ওটা আমাদের প্রতিনিয়ত জ্ঞানের সবসময় নলেজ আপডেট হতে থাকে। ঠিক আছে,
পরিষ্কার হয়েছে কথা? আচ্ছা, আর কারো হ্যাঁ কোনো স্যার, হ্যাঁ প্রশ্ন? স্যার। স্যার বলছিলাম ওই রুব্রিক্সটা একটু বুঝিয়ে দিন তো আরেকবার। হ্যাঁ, রুব্রিক্স মিন্স হচ্ছে একটা মেজারেবল স্কেল। মনে করো তোমরা যে পরীক্ষা দাও, একটা খাতা পরীক্ষা দেওয়ার পর দেখা যায় যে 30-এর উপরে যদি তুমি পাও তবে তুমি পাস করবে, 30-এর নিচে পাও মানে তুমি ফেল করবে। আর যদি 50% উপরে পাও তবে ধরে নেওয়া যায় তুমি মোটামুটি বুঝেছো, এমনি তুমি ভালোই বুঝেছো। এবং তার কম যদি পাও তাহলে মানে তুমি মোটামুটি বুঝেছো। 60-এর উপরে যেমন আমরা এটা আমি তোমাকে জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। হ্যাঁ, 60-এর উপরে পেলে তুমি বিষয়টা ফার্স্ট ক্লাস, অর্থাৎ তুমি ভালো বিষয়টা বুঝেছো, আমরা ধরে নিই এরকম। সেম ভাবে রুব্রিক্স যখন টিচার এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ একটা স্কেল মেজার করে, একটা তৈরি করে, সেই মেজার থেকে টিচার বুঝতে পারে, অর্থাৎ তাদেরকে কোশ্চেন করার পর সেই মেজারেবল স্কেলে যদি উপরে যায় তাহলে ধরে নেওয়া হয় যে টিচার স্টুডেন্ট ওই বিষয়বস্তুটা বুঝতে পেরেছে। আর যদি ধরে নেওয়া হয় যে ওই স্কেলের নিচে রয়েছে স্টুডেন্ট, তাহলে ধরে নেওয়া হয় যে স্টুডেন্ট ভালো করে বিষয়টা বুঝতে পারেনি। তখন তাকে টিচিং স্ট্র্যাটেজি অর্থাৎ টিচিং কৌশল বা মেথড পরিবর্তন করা হয়। এই যে মেথড, এটাকে আমরা বলছি রুব্রিক্স। এই রুব্রিক্স হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে হলিস্টিক, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল। হলিস্টিক মিন্স হচ্ছে একটা গ্রুপ কতটা বিষয় আয়ত্ত করতে পারবে, আর অ্যানালিটিক্যাল রুব্রিক্স মিন্স হচ্ছে একজন স্টুডেন্ট কতটা আয়ত্ত করতে পারে এবং কতটা সে আয়ত্ত করতে পারলো না, দ্যাট মিন্স রুব্রিক্স। দেখো, এই যে মেজারেবল যে স্কেল, এটা কিন্তু আমার মন গড়া নয়, তোমারও মন গড়া হবে না, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ। যেমন ইউনেস্কো রাইট টু এডুকেশনের ক্ষেত্রে কোয়ালিটি এডুকেশনের কথা বলছে একটা জায়গায়, তাহলে কোয়ালিটি এডুকেশন মিন্স হচ্ছে কি, বলছে যখন কোন স্টুডেন্ট 50% ওভারকাম করতে পারবে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনিয়ারে, 50% ওভারকাম করতে পারবে, তখন আমরা তাকে বলতে পারবো ওই শিক্ষার্থী কোয়ালিটি এডুকেশন পেয়েছে। যদি সে 50% নিচে থাকে তাকে কিন্তু আমরা বলবো না সে কোয়ালিটি এডুকেশন পেয়েছে। দ্যাট মিনস এই যে স্কেল থেকে আমি যে শিক্ষার্থীদের বা স্টুডেন্টসদের যে দুর্বলতা যে বিষয়গুলোকে জানতে পারছি, দ্যাট মিনস রুব্রিক্স। সেই অনুযায়ী আমি তাকে টিচিং মেথডটা ইউজ করব। থ্যাংক ইউ স্যার। আর কারো প্রশ্ন? হ্যাঁ বলো। আর কারো? হ্যালো স্যার। স্যার বলছি পোর্টফোলিও আর রিফ্লেক্টিভ জার্নাল, এই কনসেপ্টটা একটু বলবেন কনসেপ্টটা? হ্যাঁ, পোর্টফোলিও একটা খুব ভেরি ইন্টারেস্টিং জায়গা। আমি তখনও বলেছি, আবারও বলছি, পোর্টফোলিও কনসেপ্টটা থেকে অ্যাকচুয়ালি ইকোনমিক্সের একটা বিষয় বা অর্থনৈতিক একটা বিষয়। ঠিক আছে, এই কনসেপ্টে যেটা যে কনসেপ্টে যেমন কি একজন ব্যবসায়ী তার ব্যবসাটা চাচ্ছে, সে ব্যবসার লস খেতে চায়, তার লস না খেতে চাইলে সে কি করছে, সে তাকে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে। এখানে তোমরা যদি এখন হয়তো বুঝবে কিনা, যেমন যেমন আমরা টিভিতে দেখবো অহরহ মিউচুয়াল ফান্ড এইসব কথাবার্তা গুলো বলে থাকে। সেখানে কি মনে করো একটা কোম্পানি সে বিভিন্ন জায়গাতে টাকা ইনভেস্ট করেছে, এবার কোনো কারণে তো হতেই পারে একটা কোম্পানি লস খেয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে অন্য কোম্পানি উঠে যেতে পারে। তাহলে ওই যে অন্য কোম্পানি যেগুলো উঠে গেল অর্থাৎ ব্যবসায় লস করলো, তারা কিন্তু কি করছে, যে কোম্পানিটা লস খেয়েছে সেই কোম্পানিটিকে ওভারকাম করে এলো, অর্থাৎ সেই কোম্পানিটা লস খেলে সেই ব্যক্তির কোনো সমস্যা হবে না। তাহলে সেই কনসেপ্ট থেকে আমাদের এডুকেশন কনসেপ্ট আনা হয়েছে, যেটি একটা শিক্ষার্থী সমস্ত অর্থাৎ একটা শিক্ষার্থীর সমস্ত দিকগুলোকে আলাদা আলাদা ভাবে ডিভাইস করা হয়, অর্থাৎ ভাগ করা হয়। যেমন হতে পারে তার কারিকুলামের দিক, হতে পারে তার কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের দিক, হতে পারে তার সোশ্যাল অ্যাডজাস্টমেন্টের দিক। তাহলে সমস্ত দিকটাকে পার্ট করে আলাদা করা হয়, করার পর দেখা হয় ওই শিক্ষার্থীর কোন দিকটা দুর্বল, এবং তখন শিক্ষকের কাজ হচ্ছে ওই দুর্বল দিকটাকে স্ট্রং করে গড়ে তোলা।
এর ফলে শিক্ষার্থী কিন্তু ওই যে যে অনেকগুলো ডিভাইসে যখন শিক্ষার্থীদেরকে যে টোটাল ক্যারেক্টারিস্টিক বা টোটাল সমস্ত তার বিষয়গুলোকে যখন আলাদা আলাদা পার্ট পার্ট করা হচ্ছে, তখন কিন্তু ওই শিক্ষার্থীর দুর্বলতার দিকগুলোকে শিক্ষকের কাছে পরিষ্কার হয়ে উঠবে। অর্থাৎ এই যে ডিভাইস গুলো কিসের জন্য করা হয়, এই ডিভাইস শিক্ষার্থীদের দুর্বলতার দিকগুলোকে জানা, এই দুর্বলতার দিকগুলোকে জেনে সেই অনুযায়ী তাকে কি বলি টিচিং মেথড তাকে দেওয়া হয়। দ্যাট মিনস হচ্ছে কি আমরা বলছি পোর্টফোলিও। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর স্যার রিফ্লেক্টিভ জার্নালটা একটু বলুন। রিফ্লেক্টিভ জার্নাল হচ্ছে, মনে করো তোমার যে এখন চিন্তা ভাবনা, তোমার চিন্তা ভাবনা নেওয়া হলো, তোমার অর্থাৎ তোমার থিঙ্কিং, তোমার আইডিয়া, এই সমস্ত কিছু একটা লিস্ট করা হলো। এবার তোমার আইডিয়ার সঙ্গে আমি যদি ওল্ড আইডিয়া, ওল্ড থিঙ্কিং গুলোকে আমি যদি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো কোন আইডিয়াটা, তোমার আইডিয়াটা বা তোমার থিঙ্কিং এর সঙ্গে প্রাচীনকালের যে আইডিয়া বা থিঙ্কিং গুলো মিল আছে কিনা। এই মিল হলে সেটা কতটা মিল আছে, মিল হচ্ছে তোমার চিন্তা ভাবনা, কোন আধুনিকতা, তোমার চিন্তা ভাবনা আধুনিকতা আছে কিনা। অর্থাৎ শিক্ষক কিন্তু এই জায়গাটা কিন্তু জানতে পারে। মানে এই জায়গাটা জেনে তার দুর্বলতার দিকগুলো যখন জানতে পারে, তখন সেই অনুযায়ী শিক্ষক মেথড অ্যাপ্লাই করতে পারে। দ্যাট মিন্স রিফ্লেক্টিভ জার্নাল। আর কোনো কি প্রশ্ন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ প্রথমেই সীতারাম মাহাতো কলেজকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা আলোচনা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর স্যারকে অনেক ধন্যবাদ স্যার, আপনার প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ অনেক। যদি স্যার দুখানা প্রশ্ন আছে। হ্যাঁ, তার আগে একটু নিজের পরিচয়টা দিয়ে প্রশ্নটা করবেন। হ্যাঁ, আমি টিনা দাস, আমি বিরাটি কলেজের ছাত্রী, এখন এমএ সেকেন্ড সেম। হ্যাঁ স্যার আমাদের বলেন যে এখানে একটা ওয়েব সেমিনার আছে, এডুকেশন ডিপার্টমেন্ট সীতারাম মাহাতো কলেজের আছে, আমি বলবো তোরা থাকিস। তো জয়েন হয়ে খুব ভালো লাগলো। আপনারা এত সুন্দর একটা মানে এই টাইমের মধ্যে মানে এত সুন্দর প্রেজেন্টেশন, খুব ভালো। হ্যাঁ, আরো এরকম দেখতে চাই, আরো খুব ভালো করে এগিয়ে যান। হ্যাঁ স্যার, দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা হলো যে এই যে আপনি যেটা বললেন যে অ্যান্ড্রাগগি থেকে কি মানে পেডাগগিটা শুরু হতে পারে? আর আরেকটা আরেকবার প্রশ্ন হলো, কোশ্চেনটা পরিষ্কার করে আরেকবার বলো। এই যে অ্যান্ড্রাগগি আপনি বললেন, ঠিক আছে, এটার থেকে কি পেডাগগিটা মানে হতে পারে, এখান থেকে কি পেডাগগির নতুন ভাবে সূচনা হতে পারে? আর সেকেন্ডলি, এই যে আপনি যে বললেন যে নতুন ভার্সনটা এসেছে, এই ভার্সনটা যদি আপগ্রেড হয় তাহলে নেক্সট জেনারেশন জন্য কতটা অ্যাপ্লিকেবল? আচ্ছা আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা তোমার যেটা রয়েছে, অ্যান্ড্রাগজির যে বিষয়, অ্যান্ড্রাগজিটা থেকে অ্যাকচুয়ালি হচ্ছে বড়দের জন্য, অর্থাৎ বয়স্ক শিক্ষার্থীদেরকে টিচিং ডেভেলপমেন্ট, অর্থাৎ তাদের লার্নিং ডেভেলপমেন্টের জন্য এটা। তো এটার জন্য অ্যাকচুয়ালি কি হয়, বয়স্কদের টিচিংটা কি, বয়স্কতা এখন তার যে বয়স হয়ে গেছে, সে তার স্কুল কলেজে গিয়ে মানে সংকীর্ণ শিক্ষাটা সে পাবে না। তার এখন যে লার্নিংটা হচ্ছে কি, তারা সমাজ জীবনের সঙ্গে দ্রুত অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবে, তারা পরবর্তী জেনারেশনদের সঙ্গে তাদের জেনারেশনকে ভালো করে বোঝা এবং তাদের সঙ্গে ভালো করে অ্যাডজাস্টমেন্ট করার যে ক্ষমতা, তাহলে এইগুলো কিন্তু শিখবে। কিন্তু এটাও কিন্তু এই বিষয়গুলো কিন্তু এটা ক্ষেত্রে তোমরা একটা জায়গায় তোমরা দেখতে পাবে, আমি হয়তো তোমাদেরকে বলেছি যে ম্যালকলাম শেফার্ড নলেজ 6টা বিষয়ের উপর ভিত্তি করে তিনি ওই কি বলি অ্যান্ডাগজিটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন। তাহলে সেই 6টা বিষয়ের মধ্যে কিন্তু তুমি যে জায়গাটা প্রশ্ন করছো, অর্থাৎ যে জায়গাগুলো সেলফ কনসেপ্ট, এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তারপরে প্র্যাকটিক্যাল রিজন যেগুলো আছে, ইন্টারনাল মোটিভেশন, প্রবলেম সেন্টেড ফোকাস যেটা আছে, প্রবলেম সেন্টার্ড লার্নিং যেটা আমরা বলে থাকি, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা যদি আমরা টিচিং এর কথা, পেডাগজির ক্ষেত্রে আনতে চাই, সেটাও কিন্তু আমরা আনতে পারবো, সেটা নিয়ে কোনো প্রবলেম। এটা নির্ভর করবে কোন স্টুডেন্ট, কোন মেথড, কোন অ্যাপ্রোচ তার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট,
সেটা টিচার তার এই ডিভাইস, যেগুলো পোর্টফোলিও ডিভাইস আমরা বললাম একটা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি রিফ্লেক্টিভ জার্নাল দেখলাম, রুব্রিক্স দেখলাম, এই যে বিভিন্ন ধরনের যে ডিভাইসের মধ্যে যে শিক্ষার্থীদেরকে ভালো করে জাজমেন্ট করবে, তার ভিত্তিতে শিক্ষক কোন মেথড অ্যাপ্লিকেবল করবে সেটা তখন শিক্ষক বুঝে সেটা অ্যাপ্লিকেবল করবে এবং অ্যাসেসমেন্ট করে সেটা করবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর যে কোশ্চেনটা তোমার যে 0.3 যেটা বললাম, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমার হচ্ছে বর্তমান সময় টিচার ভূমিকা হবে কোচের ভূমিকা। কোচ মিন হচ্ছে কি, আমরা ফুটবল খেলা দেখেছি, কোচ কিন্তু শুধু ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু খেলছে, তাকে স্বাধীনভাবে সমস্ত কিছু প্লেয়ারদের সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থী দূর থেকে, সরি, টিচার দূর থেকে কিন্তু শুধু ডিজাইন বা ম্যাপিং তৈরি করছে। এই ম্যাপিং এ খেললে কিন্তু ভালো হবে, অর্থাৎ যে ম্যাপিংটা কিন্তু তাদের সঙ্গে, প্লেয়ারদের সঙ্গে অর্থাৎ খেলোয়াড়দের সঙ্গে সে কিন্তু শেয়ার করছে। এই ম্যাপিং এ খেললে কিন্তু আমার মনে হয় আমরা জিততে পারবো। অর্থাৎ টিচারও ঠিক সেরকম ভাবে শুধু ম্যাপিং তৈরি করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন, অর্থাৎ ইন্টারেকশন মেথড, ইন্টারেকশনের মধ্য দিয়ে শিক্ষক সেটাকে উপস্থাপন করবে। ফলে এটা আমার মনে হয় পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক বেশি এফেক্টফুল হবে, কারণ শিক্ষার্থী সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা অনেক বেশি দ্রুত পরিবর্তনশীল এবং শিক্ষার্থীরা চায় আসলে নিজে কিছু করার জন্য, অর্থাৎ শিক্ষার্থীর স্বাধীন চেতা মানসিকতা বা মনোভাব তার মধ্যে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠছে বর্তমান সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে। ফলে এই মেথডটা অর্থাৎ এই কোচের ভূমিকাটা বর্তমান সময় অনেক অনেক বেশি এফেক্টফুল হবে আমার মনে হয়। আর কারো কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, স্যার আরেকটা আমার কোশ্চেন ছিল। নবরাজ সিংহ স্যার আমার নাম, জেকে কলেজ, জগন্নাথ কিশোর কলেজ, পুরুলিয়া, 6th সেমিস্টারের স্টুডেন্ট। স্যার ডি ইউএনআই যে কনসেপ্টটা, অ্যালাইনেশন বা বিচ্ছিন্নতা পাওলো ফ্রেয়ারের, এই কনসেপ্টটা একটু বুঝিয়ে দিন না। ডি হিউম্যানাইজ। হ্যাঁ হ্যাঁ, অ্যালিনেশন যেটাকে বলছে, অ্যালিনেশন হচ্ছে বিচ্ছিন্নতাবাদ। মিন্স হচ্ছে কি, আমরা যেমন কি একটা জিনিস আমরা দেখেছি, এই কনসেপ্টের সঙ্গে আমরা মার্কসের কনসেপ্টের আমরা অনেকটাই মিল দেখেছি। মার্কস সবসময় চেয়েছেন যে কি, যে শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা দেখা যাচ্ছে যে এই যে যখন একটা কোম্পানি যখন কাজ করার ফলে তখন দেখা যাচ্ছে কোম্পানির মালিক তার মুনাফাটা লুটে, বেশি মুনাফাটা নিয়ে সে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং সে কিন্তু পরপর ধনী থেকে আরো ধনী হচ্ছে। আর শ্রমিক শ্রেণীর মানুষ কিন্তু সে সামান্য ওই বেতনটুকু সে পাচ্ছে, কিন্তু এতে কিন্তু সেই শ্রমিক শ্রেণীর মানুষ শ্রমিকই হয়ে থেকে আসে। তাই তিনি একটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন, এরপর হচ্ছে মানব জাতিকে তার শ্রম থেকে পৃথকীকরণ করা হচ্ছে। অর্থাৎ আমি যে শ্রম দিচ্ছি সে শ্রমের মূল্য কিন্তু আমি পাচ্ছি না, অর্থাৎ মানব জাতিকে কিন্তু এই শ্রম থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তাই শিক্ষা ক্ষেত্রে বলছে এই জায়গাটা, অর্থাৎ এই যে শ্রম থেকে বিচ্ছিন্ন করার ফলে সাধারণ যেসব মানুষ, অর্থাৎ যেসব নিম্নবিত্ত পরিবারের মানুষজন আছে, যাদের পক্ষে আগে হচ্ছে কি বলি জৈবিক চাহিদা পূরণ, তবে তো আমরা এডুকেশনটাকে নেব। আগে যদি আমার জৈবিক চাহিদাই যদি পূরণ না হয়, অর্থাৎ আমার খিদেই যদি পূরণ না হয়, আমার পেটে কি আমি কি শিক্ষা অর্জন করতে পারবো না। আগে আমার খিদেটা পূরণ করবো, তারপরে দেখবো আমার বাসস্থান, অর্থাৎ একটা ভালো সুন্দর থাকার জায়গা, তারপরে আমি চিন্তা করবো আমার এডুকেশনটা। তাহলে এই যে কনসেপ্ট অ্যালিনেশন, এই অ্যালিনেশনের ফলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানতে পারছে না, ওই একটা অন্ধকারের মধ্যেই তারা থেকে যাচ্ছে। ফলে এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য তোমার পাওলো ফ্রিও কিন্তু বলেছিল যে শিক্ষার্থীদেরকে, অর্থাৎ এইসব মানুষদেরকে এই অ্যালিনেশন অর্থাৎ এই বিচ্ছিন্ন এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে তবে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালো করে বুঝতে পারবে, জানতে পারবে এবং তারা বৃহৎ জ্ঞান অর্জন করতে পারে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা,
আর কার কোশ্চেন? স্যার স্যার বলছিলাম যদি একটু কোলাবরেট অ্যাপ্রোচটা একটু ছোট্ট করে বলতেন। কোলাবোরেট অ্যাপ্রোচ হচ্ছে কি, মিন্স হচ্ছে কি, তুমি যখন তোমার বন্ধুদের সঙ্গে কোনো কোলাবোরেশন করে কোনো একটা কাজ করবে, মনে করো আমি তোমাকে ধরলাম যে হয়তো তুমি যে কিভাবে একটা অপরের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, তুমি ভালো করে মানুষের সঙ্গে একটা অপরের সঙ্গে ইন্টারাকশন ভালো বোঝো না, অর্থাৎ তুমি কি বলি অ্যাডজাস্টমেন্ট ভালো করতে পারো না। এক, দুই, হয়তো তুমি হয়তো দেখা যাচ্ছে আহ, যে কোনো একটা কাজ, অর্থাৎ কাজটাকে ভালোভাবে তুমি জানো, অর্থাৎ কিভাবে একটা কোনো কিছু, মনে করো 15 আগস্ট পালন করে সামনে আসছে আমাদের, 15ই আগস্ট আসছে, কিন্তু 15 আগস্ট পালন করতে গেলে কি কি ধরনের কাজ করতে হয়, হ্যাঁ, কি কি বিষয়গুলো আমরা স্কুলে কি কি কাজকর্মগুলো করি, এই কাজগুলো তুমি একটা ভালো করে জানো। কিন্তু তুমি যখন কোলাবোরেশন করো, অর্থাৎ তোমার একটা গ্রুপের সঙ্গে যখন তুমি কাজ করছো, কাজ করার পরে কিন্তু তুমি একে অপরের সঙ্গে কোলাবোরেট করে, অর্থাৎ সমন্বয় সাধন করে কাজটাকে আরো ভালো করে শিখছো। দ্যাট মিনস আমরা হচ্ছে কোলাবোরেশন লার্নিং। আর এই কোলাবোরেশন লার্নিং এর মধ্যে দিয়ে নলেজ কিন্তু আমাদের যে নলেজটা খুব লং টার্ম মেমোরিতে যায়, অর্থাৎ তুমি প্র্যাকটিক্যাল যে কাজটা করছো, তার থেকে যে জ্ঞানটা অর্জন করছো, সেটা তোমার লং টার্ম মেমোরিতে থেকে যায় এবং তুমি সেটা খুব ভালোভাবে শিখতে পারো। যদি এটা তোমাকে আমি মুখে শুধু যদি বলতাম এইটা করে এটা করতে হবে, এটা করে এটা করতে হবে, কিন্তু সেইটার থেকে তুমি যদি কোলাবোরেশন করে সেই কাজটা করতে, অনেক এফেক্টফুল হতো, অনেক তাৎপর্যপূর্ণ হবে সেই কাজটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, স্যার ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচ খুব ইন্টারেস্টিং একটা অ্যাপ্রোচ। এটা হচ্ছে ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচ হচ্ছে কি, আমরা হচ্ছে কি প্রবলেম সলভিং এর মতো, মনে করো তোমার সামনে একটা প্রবলেম এনে দেওয়া হলো, একটা সমস্যা উপস্থাপন করা হলো, সেই সমস্যাটাকে তুমি জানো না, যেটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি যেমন গেস্টাল্টের যে থিওরি ক্ষেত্রে আমরা দেখি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেক্ষেত্রে সমস্যাটা তার সামনে উপস্থিত, কিন্তু সমাধান করতে সেটা কিন্তু বলা যায়। তাহলে এই সমস্যাটাকে তোমার মাথায় যখন আসবে, তাহলে সেই সমস্যাটা সমাধান করার জন্য তুমি ধীর মস্তিষ্কে বিষয়ের সঙ্গে ইন্টারাকশন, অর্থাৎ সমন্বয় স্থাপন করা শিখবে। অর্থাৎ আমরা একটা যাই এইটা জানতে গেলে আমরা অ্যানালিসিস আর সিনথেসিস এই দুটো ভালো করে জানবো। অ্যানালিসিস মিনস হচ্ছে আমি একটা মোবাইলের প্রত্যেকটা পার্টকে পার্ট পার্ট করে ভাঙলাম এবং প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমি জানলাম, কোনটা কোন কাজ এটুক জানলাম, কিন্তু কোন কাজ কোন পার্টের সঙ্গে কোন পার্টকে যুক্ত করলে কি হবে, এই কনসেপ্টটা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে সিনথেসিস। ঠিক আছে? তাহলে এই যে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের এই সমস্যাটাকে ভালো করে বুঝতে হবে। সমস্যাটা বোঝার পর সমস্যা প্রত্যেকটা পার্টের সঙ্গে আমি অ্যাডজাস্টমেন্ট করে কোনটার সঙ্গে লিঙ্ক আপ করতে শিখলাম। এই লিঙ্ক আপ করার ফলে আমি সেই সমস্যাটা তখন সমাধান করতে পারবো। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ইনকোয়ারি বেসড লার্নিং, অর্থাৎ সমস্যাটাকে আমি জানলাম, জেনে সেই সমস্যাটার বিভিন্ন কারণগুলো সম্পর্কে আমি জানলাম, জেনে আমি সেটাকে সমস্যাটাকে সমাধান করলাম। দ্যাট মিনস অনুসন্ধান বা ইনকোয়ারি বেসড লার্নিং বা ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচ। আর কারো কোনো প্রশ্ন? থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার, আমরা একেবারে আমাদের সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকেও আমরা আর সময় দিতে পারছি না, বেসিক্যালি তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে আমার সিস্টেমের টোটাল চার্জটা প্রায় শেষের পথে একেবারে, এবং লোডশেডিং, কারণ একটু আগেই ভীষণ রকমের বৃষ্টি হলো, সুতরাং আমি সেটাকে কোনোভাবেই ব্যাকআপ নিতে পারবো না, একেবারে শেষের পথে আছি। এবং আপনার কাছেও আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাকে ইন শর্ট কমপ্লিট করতে বললাম। আমরা হয়তো না না, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত সুন্দর আলোচনা, এত মনোমুগ্ধকর আলোচনা, মানে স্টুডেন্টদের কোশ্চেনের কোয়েরিজের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে তারা খুব মনোগ্রাহী হয়ে শুনছিলেন এবং তাদের মনের মধ্যে বা আমাদের সকলের মনের মধ্যে যে ধরনের দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল এই পেডাগোগিকে নিয়ে,
বা রিসেন্ট ট্রেন্ড অফ পেডাগোগিকে নিয়ে, তা একদম ছবির ন্যায় যেন স্পষ্ট ধরা দিল আমাদের কাছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মাননীয় ডক্টর কিশোর কুমার রায় মহাশয়কে ওনার সুদূর প্রসারী, চিত্তাকর্ষক এবং চেতনাদায়ক আলোচনার জন্য। যেভাবে উনি পেডাগোগি, রিসেন্ট ট্রেন্ড অফ পেডাগোগি বিষয়টিকে আমাদের নিকট প্রকট করে তুললেন চোখের সামনে, তা যেন ছবির ন্যায় ধরা দিল। ওনার মূল্যবান আলোচনা আমাদের আগামীর জ্ঞানের দুয়ারকে উন্মোচিত করুক, উদ্ভাসিত হোক জ্ঞানের আলো। বিশিষ্ট অধ্যাপক সম্মাননীয় ডক্টর কিশোর কুমার রায় মহাশয়ের সুস্থ সবল তরতাজা সুন্দর দীর্ঘায়ু কামনা করে ওনার প্রতি নতমস্তকে আমাদের সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এর শিক্ষা বিভাগ তথা বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের কৃতজ্ঞতা অর্পণ করি। ধন্যবাদ জানাই যারা আমাদের সদ্যজাত বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগকে ক্রমশ পুষ্টি জুগিয়েছেন এবং আজকে প্রায় যৌবনের মধ্য গগনে আমাদের এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগ। আমরা দেখতে দেখতে 20খানা বৈঠকি তোমায় আমায় মিলের পর্ব শেষ করে ফেললাম। আমরা এরপরে আবারও এই উদ্যোগ আমাদের কন্টিনিউ থাকবে। প্রতি রবিবার যেভাবে আমাদের হয়ে থাকে ঠিক একইভাবে হবে, ঠিক বিকেল 3 ঘটিকায় গুগল মিটে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতি রবিবার এই আড্ডায় আমরা মাতব এবং পরবর্তী মুখ্য আলোচক যিনি রয়েছেন উনি যে বিষয় নিয়ে আলোকপাত করবেন সেটি হলো পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, এবং আলোচক হিসেবে যিনি রয়েছেন ডক্টর মানস কুমার দাস, শিক্ষা বিভাগ ও বিভাগীয় প্রধান, মহাত্মা গান্ধী কলেজ, লালপুর, পুরুলিয়া। এবং আরও একটা বিষয় বলে রাখি, উনি আমার পথপ্রদর্শক, উনি আমার গুরু, এবং ওনার জন্য আজকেই সকলের সামনে আমি এই ধরনের উদ্যোগ নিতে সচেষ্ট হতে পেরেছি। এবং অ্যাকচুয়ালি এডুকেশনের টিচার হিসেবে আসার মূলে তিনিই ছিলেন, কারণ উনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি বেলুড় মঠের কোনো এক কোনায় পড়ে থাকতাম। যাই হোক, সেই আলোচনায় আপনাদের সকলের সাহচর্য এবং সকলের ভালোবাসা, শুভকামনা এগুলো থাকবে বলেই আশা রাখি। স্যারের প্রতি আমি চলে যাব। স্যারের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। স্যারের কাছে চলে যাব, ওনার আমাদের এই উদ্যোগ সম্পর্কে কি অভিমত। আমি যেটা বলতে চাই, আমার এই মানে আপনাদের এই যে কাজকর্মটা খুবই অত্যন্ত খুব সুন্দর একটা কাজকর্ম, এবং প্রত্যেক স্টুডেন্টের বা এরকম বহু স্টুডেন্ট এখানে যুক্ত হচ্ছে এবং তারা অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন তারা পাচ্ছে। আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা এবং খুবই ভালো। আরো আমি চাই যে আরো পরবর্তীকালে এরকম একটা প্রোগ্রাম যেন আরো দূরে যেন এগিয়ে যেতে পারে বা আরো যেন এগিয়ে যাক, আমি সবসময় যেন এটা কামনা করব। আর সবশেষ যেটা, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সকলকে আমার প্রণাম জানাই, এবং আমার এই যে ভ্যালুয়েবল বা যা আমি যেটুক হয়তো সম্পূর্ণ আমি তো হয়তো যা খুব বেশি জানি না, কিন্তু যেটুক জানি আমি দেওয়ার চেষ্টা করলাম। সেটা আমার হয়তো আমার গুরুর হয়তো আশীর্বাদ। তিনি হয়তো অনেকেই চিনবেন, হয়তো যাদবপুর ইউনিভার্সিটির বর্তমান হেড ডক্টর মুক্তিপদ সিনহা, অর্থাৎ তিনি হচ্ছেন আমার গাইড প্লাস আমার গুরু। তাহলে আমি যে যেটুক শিখেছি সেটুক আমি চেষ্টা করলাম দেওয়ার, এবং যদি পরবর্তীকালেও যদি সেরকম সুযোগ পাই অবশ্যই আপনাদের সঙ্গে একসঙ্গে এরকম ভাবে প্রোগ্রামে যদি যুক্ত হওয়ার সুযোগ পাই খুবই ভালো লাগবে। অবশ্যই অবশ্যই স্যার, আপনাকে এরকম প্রোগ্রাম আরো দূর এগিয়ে উঠুক। খুব
এটাই চাই। ঠিক আহ, আছে, সবাইকে আমি ধন্যবাদ, আমি স্যার নমস্কার। আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট রয়েছে। আপনি আমাদের বৈঠকি আমি একটু মিস করে গেলাম। আমাদের বৈঠকির একটা গতানুগতিক পরম্পরা রয়েছে যে আহ, আমরা প্রত্যেকটা সেশন কমপ্লিট করি একটা কোনো না কোনো গানের মাধ্যমে। সেই গানটা প্লে করি ডিজিটালি। তো আজকে আমার ইচ্ছে হয়েছে যে আপনাকে ঝুমুর গান শোনাবো। কারণ অবশ্যই, আপনার কাছে সেই খুব ভালো। স্কোপটা থাকে না সাধারণত ঝুমুর গান শোনার। আহ, হুম, মানে বিখ্যাত একজন শিল্পী, উম, শলাবত মাহাতো, যিনি লালন পুরস্কারে পুরস্কৃত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। এবং এনার জীবনটাও অত্যন্ত দুর্বিষহ ছিল। উনি মানে সমাজ বিচ্যুত নদীর ধারে বসবাস করতেন একা। এমনকি ওনার সাথে কেউই ছিলেন না। ওনার স্ত্রীও মারা যান, ওনার ছেলেপুলে কেউ নেই। এইভাবে খুব সম্প্রতি উনি আমাদের ছেড়ে চলে গেছেন ইহজগৎ থেকে। তো তারই রচিত অত্যন্ত বাস্তবধর্মী একটি সামাজিক গান শোনাচ্ছি। আরেকটু কিছুক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অনুরোধ জানাই।
ধন্যবাদ সবাইকে। আজকের মতো বৈঠকে এখানেই শেষ করছি এবং আহ, স্যারের প্রতি আমাদের অনুরোধ যে আগামী দিনেও আপনার এই ধরনের সহযোগিতা এবং সাহচর্য যেন আমরা পেয়ে থাকি। আহ, দেখা হবে আবার আগামী বৈঠকিতে পেঁয়াজের জ্ঞানমূলক ঠিক বিকাশের আছে, তত্ত্ব সবাইকে নিয়ে। অনেক ঠিক আছে, ধন্যবাদ সবাইকে অনেক। যা শ্রোতা ছিল সবাইকে খুব 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 ভালো লাগলো, সব স্টুডেন্ট বা যারা আছো, হ্যাঁ।